আচ্ছা। তো রেকর্ডিং হচ্ছে এবার। ফার্স্টে একটা কথা বলি যে আহ, কেউ কি হচ্ছে যে লিঙ্কে গিয়ে এই ভিডিও লেকচারটা হচ্ছে ট্রাই করেছিলেন? লিঙ্ক কি অ্যাক্সেস করা যায়? স্যার আমি তো স্যার ওটা দেখছি ভিডিওটা। আচ্ছা, তাহলে লিঙ্কটা অ্যাক্সেস করা যাচ্ছে। আর যদি এটা ওয়েবএম ফাইল, স্টিল এখন অনেক আপনাদের প্লেয়ারগুলাই হচ্ছে ওয়েবএম ফাইল সাপোর্ট করে। তো আশা করি প্রবলেম হওয়ার কথা না। স্টিল যদি কারো কোনো প্রবলেম হয় ভিডিওটা ডাউনলোড করে দেখতে গেলে, তো কাইন্ডলি আমাকে একটু মেল দিয়ে জানাবেন, আমি হচ্ছে দরকার পড়লে MP4 ফাইলগুলো আপলোড করে দিব। আচ্ছা, নেক্সটে আসি যে আপনাদের আগের ক্লাসে ডিসকাস করেছিলাম যে আপনাদের সিটি 2 এর বদলে একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। ওটা অলরেডি আপনাদের বিকালের মধ্যে আমি আপলোড করে দিয়েছি। এটা ডেডলাইন আপনাদের রিকোয়েস্ট। আবার কি আসলো? আচ্ছা, তো আপনাদের ডেডলাইনটা আপনাদের রিকোয়েস্ট অনুযায়ী শুক্রবার রাত 12টা পর্যন্ত সাবমিশন টাইম দেওয়া আছে। এর মধ্যেই সবাই সাবমিট করে ফেলবেন। এটার কিন্তু কোনো লেস সাবমিশন গ্র্যান্টেড হবে না। এই টাইমের মধ্যে যারা সাবমিট করতে পারবেন না তারা কিন্তু সিটি 2 এর মার্কসটাও পাবেন না। ঠিক আছে, একটু খেয়াল রাখবেন। শুক্রবার রাত 12টার মধ্যেই সবাই সাবমিট করে ফেলবেন। কোশ্চেন হচ্ছে, এটা খুব কঠিন কোনো কোশ্চেন না। যেটা আমি বলেছিলাম যে সিটিতে যে টাইপের আপনাদের কোশ্চেন করার কথা ছিল ওই টাইপেরই কোশ্চেন করা হচ্ছে। দ্যাট মিনস এটা সলভ করতে গেলে আপনাদের খুব বেশি হলে 20 থেকে 25 মিনিট টাইম ম্যাক্সিমাম লাগবে। এর চেয়ে কমেও করতে পারবেন, আর ম্যাক্সিমাম হচ্ছে এর বেশি আর টাইম লাগবে না। 25 মিনিটের থেকে বেশি টাইম লাগবে না। স্টিল আপনারা 2 দিন পাচ্ছেন। তো এটাও গেল। আর আপনাদের অ্যাসাইনমেন্টের সলিউশন ওইটাও হচ্ছে আমি অলরেডি এলএমএস আপলোড করে দিয়েছি। সবাই একটু কাইন্ডলি এটা চেক করবেন। যদি আপনাদের অ্যান্সার মিলে থাকে তাহলে তো ভালোই, আর না মিললে আমারও ভুল হতে পারে। তো আপনার কোনোটা কোশ্চেন বা কনফিউশন যদি থাকে বা মনে হয় যে আমি যেটা সলিউশন দিয়েছি ওটা কোনো ভুল আছে, আমাকে কাইন্ডলি জানাবেন। তখন হচ্ছে আমি। স্যার আমার একটু কনফিউশন ছিল স্যার। হ্যাঁ, হ্যাঁ, বলেন। আচ্ছা, অ্যাসাইনমেন্ট একটু নিয়ে একটু কনফিউশন। বের করবেন অ্যাসাইনমেন্ট। হ্যাঁ অ্যাসাইনমেন্টটা। তাহলে হচ্ছে এটা হ্যাঁ একটু ক্লাসের পরেই হচ্ছে বলি। আমি সিলেবাসটা শেষ করে তারপরে হচ্ছে আপনাদের এক একটা কোশ্চেন নিয়ে হচ্ছে আমি ওইটা কথা বলবো। আগে হচ্ছে আমি ঠিক সিলেবাসটা আছে। শেষ করে ফেলি। আচ্ছা, তো এইটুক গেল আপনাদের জানানোর মতো জিনিস, এগুলোই ছিল। এবার আসি হচ্ছে আপনাদের পরের পার্টটা নিয়ে। আমার যতদূর মনে পড়ে লাস্ট ক্লাসে আমি ইন্টারাপ্ট পার্ট 1 এই স্লাইডটা ফুল কমপ্লিট করেছিলাম না? জি জি স্যার। স্যার। আচ্ছা, তাহলে আজকে জাস্ট ইন্টারাপ্ট পার্ট 2। এটা খুবই ছোট আর ছোট স্লাইড। আর বেসিক্যালি এটার মধ্যে শুধুমাত্র থিওরি রিলেটেড কথাবার্তা, কোনো ম্যাথমেটিক্যাল কিছু নাই। তো আমি এক এক করে আসি। তো এই স্লাইডে বেসিক্যালি আমরা কয়েকটা ইন্টারাপ্ট নিয়ে জাস্ট ডিসকাস করব যে এক একটা ইন্টারাপ্টের কাজ অ্যাকচুয়ালি কি, এটা আসলে কি হয়, কিভাবে কাজ করে, আর তখন মাইক্রোপ্রসেসর কি কি অ্যাকশন নেয়, এই জিনিসগুলো। তো দেখেন, আপনাদের আগের ক্লাস যখন পড়াচ্ছিলাম তখন বলেছিলাম যে কতগুলো ইন্টারাপ্ট হচ্ছে আমাদের মাইক্রোপ্রসেসরের জন্য রিজার্ভ থাকে। দ্যাট মিনস কি মাইক্রোপ্রসেসর তার নিজের বিভিন্ন কাজের জন্য এই ইন্টারাপ্টগুলা ইউজ করে। এটা এই ইন্টারাপ্টগুলোর মধ্যে আপনার কোনো হাত দেওয়ার সুযোগ নেই। আপনি যে বিভিন্ন আইও ডিভাইস ইউজ করে কোনো ইন্টারাপ্টগুলা দিবেন, এই নাম্বারগুলো হচ্ছে আপনি কোনো চেঞ্জ করতে পারবেন না। আপনি চেঞ্জ করবেন কোথায়? আপনি চেঞ্জ করতে পারেন হচ্ছে জাস্ট 32 থেকে 255 ওই ইন্টারাপ্টগুলো হচ্ছে আপনি চেঞ্জ করতে পারেন। এই প্রথম দিকে 0 থেকে 31 এই ইন্টারাপ্টগুলোর মধ্যে আপনি কোনো চেঞ্জ করতে পারবেন না। এটা মাইক্রোপ্রসেসরের নিজস্ব ইন্টারাপ্ট, এগুলো তার জন্য রিজার্ভড রেখে দেওয়া আছে। তার মধ্যে জাস্ট এই প্রথম 5টা নিয়ে আজকে একটু ডিসকাস করব। তো এক এক করে আসি যে প্রথম ইন্টারাপ্টটা হচ্ছে আমাদের ডিভিশন বাই জিরো ইন্টারাপ্ট। তো ডিভিশন বাই জিরো ইন্টারাপ্ট নাম শুনে কি মনে হচ্ছে যে এটা ইন্টারাপ্টটা কখন হবে? স্যার জিরো দিয়ে ডিভাইড করতে গেলে হ্যাঁ, তখন হবে। যখন জিরো দ্বারা মানে এরকম একটা কাজ হয়ে যাচ্ছে যে মাইক্রোপ্রসেসর কোনো একটা অপারেশন করতে যাচ্ছে, তখন দেখা গেল যে শূন্য দ্বারা ভাগ করতে হচ্ছে। তো শূন্য দ্বারা ভাগ তো অ্যাকচুয়ালি পসিবল না, এটা কি একটা ম্যাথমেটিক্যাল ইরর হবে। তো এই ইররটা হইলে কি আপনার মাইক্রোপ্রসেসরের নর্মাল এক্সিকিউশন তার তখন করা পসিবল না। নর্মাল এক্সিকিউশনটা স্টপ করে ওকে ইররটাকে হ্যান্ডেল করতে হবে। আইদার সেই ইউজার থেকে কোনো একটা ইনপুট চাবে অথবা নিজে থেকে কোনোভাবে হ্যান্ডেল করবে। তো ওই জন্য হচ্ছে ইন্টারাপ্টটা দেওয়া হয়। যখন সে ডিভিশন বাই জিরো এই কাজটা যদি চলে আসে, সে হচ্ছে তার নর্মাল এক্সিকিউশন থামাবে, এটার জন্য করেসপন্ডিং কোডটা এক্সিকিউট করবে, তারপর আবার নর্মাল এক্সিকিউশনে ব্যাক করবে। এটাই হচ্ছে আমার এই ইন্টারাপ্টটা। তো এই ইন্টারাপ্ট আসলে মাইক্রোপ্রসেসরের কাজগুলো কি কি, এটা আগের ক্লাসে যা বলেছিলাম এক্স্যাক্টলি সেম জিনিসগুলাই, জাস্ট লাস্ট পয়েন্টটা একটু ডিফারেন্ট। ওটা কেন ডিফারেন্ট বলতেছি। ফার্স্টের কাজটা হচ্ছে আগের মতো সেম, যে আমি প্রথমে কি করব, আপনার ফ্ল্যাগ রেজিস্টারের ভ্যালুগুলো পুশ করব। তারপরে আইএফ আর টিএফ মানে ইন্টারাপ্ট ফ্ল্যাগ আর ট্র্যাপ ফ্ল্যাগ, এগুলাতে জিরো অ্যাসাইন করে দিব। জিরো অ্যাসাইন করে দেওয়া মানে কি, আমি যখন এই ইন্টারাপ্টটা দ্যাট মিনস ডিভিশন বাই জিরো এই ইন্টারাপ্ট নিয়ে কাজ করতেছি, তখন যাতে
অন্য কোনো ইন্টারাপ্ট যদি আসে আমি ওই ইন্টারাপ্ট নিয়ে কাজ করব না। আমি শুধুমাত্র এখন এই ইন্টারাপ্টের কাজটাই কমপ্লিট করব, এটা শেষ হলে তারপর আমি অন্য কাজ করব। এই জন্য এই কাজটা করা হলো। দেন হচ্ছে সিএস আর আইপির ভ্যালুটা হচ্ছে স্ট্যাকে পুশ করে রেখে দিল, যাতে করে সে যখন আবার নর্মাল এক্সিকিউশনে ফেরত যাবে এই স্ট্যাক থেকে এই সিএস আর আইপির ভ্যালুটা রিড করে ও বুঝতে পারে যে ইন্টারাপ্টের কাজ করার আগে সে কোন ইনস্ট্রাকশনটা কমপ্লিট করতেছিল। এটার জন্য আপনার এই সিএস আর আইপি ভ্যালুটা স্ট্যাকে পুশ করে রেখে দিবে। আর লাস্ট পয়েন্টটা এই জায়গায় কি বলা হচ্ছে, লাস্ট পয়েন্টে হচ্ছে যেটা আপনাদের আগে বলেছিলাম যে এইগুলা হচ্ছে সেভ করার জন্য, বিভিন্ন জিনিস সেভ করার জন্য এই পয়েন্টগুলা। তারপরে সে কি করবে, সে হচ্ছে ইন্টারাপ্টের করেসপন্ডিং কোডটা এক্সিকিউট করতে যাবে, তার জন্য তো তার জানা লাগবে যে সিএস আর আইপির ভ্যালুটা এখন কত হবে। তো এটা কি, এটা হচ্ছে আপনার ইন্টারাপ্ট জিরো। তো ইন্টারাপ্ট জিরোটা যেটা আগের ক্লাসে আমি দেখেছিলাম যে ইন্টারাপ্ট জিরোর আইপি ভ্যালুটা কোথায় লোড করা হবে র্যামের, ইন্টারাপ্ট জিরোর আইপির ভ্যালুটা স্যার ফার্স্ট রাত বিটে। হ্যাঁ, একদম ফার্স্টের স্লটটায়, দ্যাট মিনস হচ্ছে একদম ফিজিক্যাল অ্যাড্রেস যদি বলি 5টা 0H, এই জায়গায় লোড করা হবে হচ্ছে আইপি লোয়ার 8 বিট। তারপরে আইপি এর হায়ার 8 বিট কোথায় লোড করা হবে, 1। তারপরে রাত বিটে। হ্যাঁ, 1 নম্বর যে স্লটটা ওইটাতেই না। জি স্যার ওইটাই। আর 2 নম্বর স্লটে তাহলে কি লোড করা হবে, স্যার সিএস এর লোয়ার। হ্যাঁ সিএস এর লোয়ার। তাহলে যে এই জায়গায় যেটা বলা হলো যে সিএস পাওয়ার জন্য চার্জ যেতে হবে যে 2 নম্বর স্লটটাতে, আর আইপি পাওয়ার জন্য যেতে হবে 0 নম্বর স্লটটাতে। এই জায়গা থেকে এই ভ্যালুগুলো নিয়ে সেই ইন্টারাপ্টের কাজটা এক্সিকিউট করবে। এই প্রসেসটা সবাই বুঝেছেন কি করা হলো, কি কি বললাম? জি স্যার বুঝতে পেরেছি। আচ্ছা, নেক্সটে আসি সিঙ্গেল স্টেপ ইন্টারাপ্ট। এটা নিয়ে আগের দিন সামান্য একটু হয়তো বলছিলাম যে সিঙ্গেল স্টেপ ইন্টারাপ্ট মেইনলি কি আপনার ডিবাগিং এর জন্য ইউজ করা হয়, যে আমি কি করতে চাচ্ছি, এক লাইন করে হচ্ছে কোড এক্সিকিউট করব। এক লাইন করে এক্সিকিউট করে হচ্ছে দেখবো আমার যে আউটপুট আসার কথা আউটপুটগুলো ঠিকঠাক আসতেছে নাকি। এটাই হচ্ছে আমাদের সিঙ্গেল স্টেপ ইন্টারাপ্ট। মানে আপনার ধরেন হচ্ছে মাইক্রোপ্রসেসর নিয়ে কোনো কাজ করতেছেন, আপনার মনে হলো যে কোনো জায়গায় কোনো ভুল হয়েছে, কোনো একটা ডিবাগ করতে হবে। তো ডিবাগ করতে হলে আপনার এই ইন্টারাপ্টটা ইউজ করবেন, তাহলে কি হবে, তার মাইক্রোপ্রসেসরের কোডগুলা যে ইনস্ট্রাকশনগুলো সে কমপ্লিট করতেছিল একটা একটা করে ইনস্ট্রাকশন কমপ্লিট করবে, এবং আপনি তারপর এই আউটপুট ভ্যালুগুলা যেগুলো মানে ফ্ল্যাগ রেজিস্টার ভ্যালুগুলো ওগুলো চেক করে বুঝতে পারবেন যে আউটপুট আসার কথা ঠিকঠাক আসতেছে কি আসতেছে না। যখনই এই ইন্টারাপ্টটা আসবে তখন আপনাদের যেটা মাইক্রোপ্রসেসর করবে, মাইক্রোপ্রসেসর হচ্ছে ট্র্যাপ ফ্ল্যাগ, টিএফ ফ্ল্যাগ, এটার ভ্যালুটা চেক করবে যে টিএফ ফ্ল্যাগে 0 অ্যাসাইন করা আছে না 1 অ্যাসাইন করা আছে। যদি 0 অ্যাসাইন করা থাকে তাহলে এই ইন্টারাপ্টের কাজটা মাইক্রোপ্রসেসর করবে না। আর যদি টিএফ ফ্ল্যাগে হচ্ছে 1 অ্যাসাইন করা থাকে শুধুমাত্র তখনই এই ইন্টারাপ্টের জন্য করেসপন্ডিং কোডটা সে এক্সিকিউট করবে। এই জন্য আপনাদের আগের দিন যখন পড়াচ্ছিলাম বা এই জায়গা হচ্ছে দেখেন যে এই কাজটা করা হয় যে আপনার যখনই কোনো একটা ইন্টারাপ্ট আসে তখন আইএফ আর টিএফ এই দুইটা ফ্ল্যাগে হচ্ছে 0 অ্যাসাইন করে দেওয়া হয়। তার মানে টিএফ ফ্ল্যাগে 0 অ্যাসাইন করা মানে কি, যে আমার সিঙ্গেল স্টেপ ইন্টারাপ্ট, এই ইন্টারাপ্টটাও যদি তখন আসে স্টিল এই ইন্টারাপ্টের জন্য সে কাজটাকে এক্সিকিউট করবে না। সে হচ্ছে যে এক্সিকিউশনটা যে ইন্টারাপ্টের জন্য কাজটা করতেছিল ওই ইন্টারাপ্টের কাজটাই করবে, এই ইন্টারাপ্টের জন্য কাজটা সে তখন করবে না যদি টিএফ ফ্ল্যাগে 0 সেট করা থাকে। আর এরপরে মাইক্রোপ্রসেসর কি এইটা একদম আগের মতো হুবহু সেম ডেসক্রিপশন, এটা নিয়ে আর বলার কিছু নাই। জাস্ট সিএস আর আইপির ভ্যালুটা হচ্ছে জায়গায় চেঞ্জ হলো। কেন চেঞ্জ হলো এই জায়গায় দেখেন, এটা কি আমার ইন্টারাপ্ট 1। তাহলে এই ডায়াগ্রাম অনুযায়ী ইন্টারাপ্ট 1 এর আইপির ভ্যালুটা আমি কোথায় লোড করতেছি, র্যামের আইপি লোয়ার 8 বিটের স্যার 4 নাম্বার। 4 নম্বরে। তাহলে সিএস এর লোয়ার 8 বিট কোথায় লোড করব, 5 নাম্বার স্যার। 6 নাম্বার স্যার। হ্যাঁ সিএস এর লোয়ারটা তাহলে 6 নম্বর। এই জিনিসটা এখানে লেখা আছে দেখেন, 4 নম্বর থেকে পাবো হচ্ছে আইপির ভ্যালুটা, আর 6 নম্বর থেকে পাবো হচ্ছে সিএস এর ভ্যালুটা। এটাই নন মাস্কেবল ইন্টারাপ্ট। এটা কি জিনিস, সেটা হচ্ছে বললাম যে ইন্টারাপ্টটা হচ্ছে আপনাদের কখনোই আপনি অ্যাভয়েড করতে পারবেন না। দ্যাট মিনস যে ইন্টারাপ্ট আসলে ওইটার করসপন্ডিং অ্যাকশন হচ্ছে আপনার অবশ্যই নিতে হবে, ওইটাকেই বলা হচ্ছে আমাদের নন মাস্কেবল ইন্টারাপ্ট। দেন এইটা হচ্ছে আপনার আগের প্রসিডিউরের মতো সেম কথাবার্তা। আর আপনি যদি ওই টেবিলটা চিন্তা করেন তাহলে দেখতে পাবেন যে ইন্টারাপ্ট 2 যেটা, ইন্টারাপ্ট 2 এর জন্য আইপির ভ্যালুটা পাওয়া যাবে অ্যাকচুয়ালি 8 নম্বর স্লট থেকে, আর এরপরে সিএস এর লোয়ার 8 বিটের ভ্যালুটা আপনি পাবেন এ নম্বর স্লট থেকে। তো এইটাই হচ্ছে জাস্ট এই জায়গায় ডিফারেন্ট, বাকি সব কিছু আগের মতো। নেক্সটে আসি হচ্ছে ব্রেক পয়েন্ট ইন্টারাপ্ট। তো ব্রেক পয়েন্ট ইন্টারাপ্টটা কি, এটাও আমি কিছুটা হয়তো আগের ক্লাসে মেনশন করছি। জিনিসটা হচ্ছে এরকম যে এটাও আপনার বেসিক্যালি ডিবাগিং এর জন্যই ইউজ করা হয়। বাট ডিবাগিং এর জন্য যেরকম আমি একটা এক্সাম্পল দিয়ে যদি আপনাদের বলি, যে সাপোজ আপনি একটা কোড লিখলেন 20 লাইনের কোড।
20 লাইনের কোড, তার মধ্যে আপনি চেক করতে চান যে 10 নম্বর লাইনের পর আপনি একটা চেক করতে চান যে এই পর্যন্ত 10 নম্বর লাইন পর্যন্ত কি ঠিকঠাক এক্সিকিউট হয়েছে কিনা। তাহলে যেটা আপনি করতে পারেন যে 10 নম্বর লাইনের পরে একটা ব্রেক পয়েন্ট ইনস্ট্রাকশন দিয়ে রাখলেন যে এই জায়গাটা হচ্ছে আমার ব্রেক পয়েন্ট। তাহলে এই ইন্টারাপ্টটা যখন কল হবে তখন কি হবে, আপনার একদম শুরু থেকে 0 নম্বর লাইন থেকে শুরু করে 10 নম্বর লাইন পর্যন্ত একদম নর্মালি এক্সিকিউট হয়ে যাবে। এক্সিকিউট হয়ে যায় কোডটা আপনার থেমে যাবে, মাইক্রোপ্রসেসর তখন স্টপ হবে, একটা পজ নিবে। পজ নিয়ে হচ্ছে তখন আপনি ওই জায়গাটায় যেয়ে দেখতে পারবেন যে এই 10 নম্বর লাইন পর্যন্ত যে আউটপুটটা আসা উচিত ছিল ওই আউটপুটটা ঠিক মতো এসেছে কিনা। যদি না আসে তাহলে বুঝতে পারবেন যে এই প্রথম 10 লাইনের মধ্যে কোনো এক জায়গায় ভুল হয়েছে, ওই জায়গাটা হচ্ছে আপনি তখন ঠিক করবেন। তো ব্রেক পয়েন্ট ইন্টারাপ্ট অ্যাকচুয়ালি কি, ব্রেক পয়েন্ট ইন্টারাপ্টটা হচ্ছে আপনার ডিবাগিং এর জন্য ইউজ করা হয়, যে আপনি কোডের বিভিন্ন জায়গায় এরকম ব্রেক ইনস্ট্রাকশন দিয়ে রাখবেন। তাহলে কোড কি করবে, যখন এই ইন্টারাপ্টটা আসবে প্রথম থেকে শুরু করে ওই ব্রেক ইনস্ট্রাকশনের আগ পর্যন্ত এক্সিকিউট করে ফেলবে। ওই জায়গায় যে একটা পজ নিবে, পজ নেওয়ার পর আপনি তখন চেক করতে পারবেন যে ওই পর্যন্ত ঠিকঠাক এক্সিকিউট হয়েছে কিনা। এটাই হচ্ছে আমার ব্রেক পয়েন্ট ইনস্ট্রাকশন মানে ইন্টারাপ্টের কাজ। বুঝতে স্যার এটা পারছেন? কি বেসিক্যালি আমাদের কম্পাইলারের মতো কাজ করে? আমরা যেমন ওই যে হ্যাঁ, হ্যাঁ। কোডটা ডিবাগ করার জন্য যে হ্যাঁ, হ্যাঁ, কমান্ডগুলো হ্যাঁ। রাখি। হ্যাঁ, এটাই মানে আপনার মাইক্রোপ্রসেসর অ্যাকচুয়ালি কি, যেটা কম্পাইলারের কথা বলতেছেন, কম্পাইলারের কাজ কি? কম্পাইলারের কাজ হচ্ছে আপনার হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে হচ্ছে আপনার মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে দেওয়া। এর মাঝে আপনার কি করে, আপনার এর মাঝে কোনো ভুল-টুল থাকলে যদি কোডে ওই জায়গাটা কম্পাইল করতে পারে না, আপনাকে এররটা দেখায়। এখন এই জি স্যার। জায়গায় তো আর মেশিন লেভেলে কম্পাইল করার কিছু নাই। আপনি অ্যাসেম্বলিতে কোড লিখবেন, ওটা ডিরেক্ট হচ্ছে মাইক্রোপ্রসেসর ওই জায়গা থেকে ইনস্ট্রাকশনগুলো নিয়ে কাজগুলো করবে। তো ওই কাজগুলো করার ক্ষেত্রেও সেম ওয়েতে আপনার ধরেন কোডের মধ্যে কোনো জায়গায় এরকম ব্রেক ইনস্ট্রাকশন যদি দিয়ে রাখেন, তাহলে আপনার মাইক্রোপ্রসেসর ওই ব্রেক ইনস্ট্রাকশন পর্যন্ত কোডগুলো এক্সিকিউট করে একটা থেমে যাবে, যে পরে আপনার একটা ইনপুটের জন্য ওয়েট করবে যে আপনি কি এরপরে কন্টিনিউ করতে চান নাকি করতে চান না। যদি করেন তাহলে পরে আবার এক্সিকিউশনটা শুরু করবে, এভাবে কাজটা করবে। জি বুঝতে স্যার, পারছেন? বুঝতে পারছি। আচ্ছা, জি স্যার। এটা গেল। তারপরে এটা আপনার সেই আগের একই কথাবার্তা, যে প্রত্যেকটা ইন্টারাপ্টের জন্য কিন্তু এই কাজগুলাই ফলো করা হবে। ফার্স্টে ফ্ল্যাগ রেজিস্টারটা পুশ করা হবে, তারপরে ইন্টারাপ্ট ফ্ল্যাগ আর ট্র্যাপ ফ্ল্যাগ মানে এই দুইটা ফ্ল্যাগ রিসেট করা, দ্যাট মিনস এদের মধ্যে 0 অ্যাসাইন করা হবে, আর তারপরে সিএস আর আইপির ভ্যালুটা স্ট্যাকে পুশ করে দেওয়া হবে। আচ্ছা, আর এইটা হচ্ছে যে ডিফারেন্ট, মানে এটার ইন্টারাপ্ট থ্রির জন্য আপনি যদি কালকে যে ক্যালকুলেশন দেখিয়েছিলাম ওইটা ফলো করেন তাহলে দেখতে পারবেন যে আইপির করসপন্ডিং ভ্যালুটা এই জায়গায় পাওয়া যাবে হচ্ছে সিএইচ এই লোকেশন থেকে, আর এই ইসের আপনার সিএস এর ভ্যালুটা পাওয়া যাবে ইএইচ এই লোকেশন থেকে। এটা গেল। নেক্সট আসি হচ্ছে আমার ইন্টারাপ্ট টাইপ 4, যেটা ওভারফ্লো ইন্টারাপ্ট। তো ওভারফ্লো জিনিসটা কি সবার মনে আছে? ওভারফ্লো বলতে কি বুঝিয়েছিলাম? জি স্যার। হুম, স্যার ওভারফ্লো তো মানে ওইটা বুঝেছিলাম স্যার, আমাদের 4টা যে রুল আছে যে হুম, যোগে মানে 2টা যোগ করলে পারে আউটপুট যোগ হবে, যদি সেই ক্ষেত্রে না হয় তাহলে ওভারফ্লো হুম, আর কি 1। হুম, হুম, রাইট, এটাই। মানে সহজভাবে যদি বলি, ধরেন আপনার কাছে জাস্ট 2টা বিট আছে, তো 2টা বিট দিয়ে আমি কতগুলা নাম্বার লিখতে পারি? স্যার 4টা। 4টা। এখন যদি আপনাকে আমি যোগ করতে বলি যে 2 যোগ 2 যোগ করে হচ্ছে আমার আউটপুটটা দেখাও, তাহলে কি আপনি 2 বিট দিয়ে আর রেজাল্টটা দেখাতে পারবেন? না, নো স্যার। না, কারণ কি জি 4, 2 যোগ 2 জি যোগ স্যার, করলে 4। যেটা আসে 4, 4 এর করসপন্ডিং বাইনারি ভ্যালু হচ্ছে 100। তাহলে তো 3 বিট লাগতেছে। মিনিমাম হইলেও আপনার 3 বিট লাগবে। 2 বিট দিয়ে হচ্ছে কখনোই রেজাল্টটা দেখাতে পারবেন না। তো এটা হচ্ছে আমার ওভারফ্লো। তাহলে ওভারফ্লো হলে তখন হচ্ছে এই ওভারফ্লো ইন্টারাপ্টটা কল করা হয়। তো এই ইন্টারাপ্টটা কল করা হলে যেটা চেক করা হয় যে আপনার আহ, আচ্ছা, না এটা একটু পরে আসি। তাহলে এটা হচ্ছে আপনার ওভারফ্লো ইন্টারাপ্ট, যখন হচ্ছে আপনার এরকম ওভারফ্লো অকার করবে তখন এই ইন্টারাপ্টটা কল হবে, আর তখন এই ইন্টারাপ্টের জন্য করসপন্ডিং কোডগুলা সে এক্সিকিউট করবে। আর এটা ঠিক আগের মতো এই 3টা পয়েন্ট সবার জন্য সেম, এটা আর কিছু বলার নাই। আর এটা সিএসআর আইপি ভ্যালুটা পাওয়া যাবে এই লোকেশনগুলো থেকে। তো এই লাইনটা হচ্ছে জাস্ট চেঞ্জ হয়েছে, বাকি সব কিছু আগের মতো। এরপরে আসি যে এটা আপনার কোডের ইনস্ট্রাকশন, মানে আপনারা হচ্ছে বিভিন্ন সময় যখন কোড লিখেন কোডের মধ্যে ফাংশন কল করেন না? জি স্যার। তো ইন্টারাপ্টও কি, আপনি যখন কোনো আই ডিভাইসের জন্য আই ডিভাইসটা হচ্ছে ইউজ করতেছেন, তখন কি আপনার কোডের মধ্যে আই ডিভাইস নিয়ে এখন কোনো একটা কাজ করতে হবে, তাইলে কি আপনার ওই আই ডিভাইসের জন্য ইন্টারাপ্টকে কল করতে হবে। ওই কল করার প্রসেস হচ্ছে এই কমান্ডগুলা। ফার্স্টেরটা হচ্ছে আইএনটি মানে ইন্টারাপ্ট এন, যে জায়গায় এন এর ভ্যালু যে কোনো কিছু হতে পারে। পরেরটা হচ্ছে আইএনটি ও মানে ইন্টারাপ্ট অফ ওভারফ্লো ইন্টারাপ্টকে কল করা।
INT3 মানে 3 নম্বর ইন্টারাপ্ট যেটা ছিল ওইটাকে কল করা, আর IRET মানে হচ্ছে ইন্টারাপ্ট রিটার্ন। প্রত্যেকটা নিয়ে আমি একটু ডিটেলসে বলবো এখন। ফার্স্টেরটা আসি হচ্ছে INTN, জায়গায় n এ আপনি যে কোনো ভ্যালু দিতে পারেন। ফর এক্সাম্পল আপনি লিখলেন হচ্ছে কোডের মধ্যে এরকম INT80H, যারা এই ল্যাবের জন্য করসপন্ডিং এই কোর্সের এই থিওরি কোর্সে করসপন্ডিং ল্যাব কোর্স করতেছেন, তারা হয়তো এটা ইউজ করছেন অনেক সময় যে INT80H, এই লাইনটা কোডের মধ্যে অনেক সময় লিখেছেন। এইটা দ্বারা যেটা করা হয়, এটা দ্বারা ইউজার ইনপুট নেওয়া হয়। ইউজার ইনপুট নেওয়ার জন্য এই 80 নম্বর ইন্টারাপ্ট, এই ইন্টারাপ্টকে ইউজ করা হয়। তো এই লাইনটা যদি আপনি কোডে লিখে থাকেন INT80H, তাহলে বোঝাবে যে আপনার 80 নম্বর যে ইন্টারাপ্টটা ছিল তাকে আপনি কল করতেছেন। তখন কি হবে, ওই ইন্টারাপ্টের জন্য করসপন্ডিং কোডটা এক্সিকিউট হবে। আচ্ছা, তো এটাই ছিল আপনাদের একটা কোডিং এর ইনস্ট্রাকশন। জায়গায় INTN এর জায়গায় আপনি 0 1 2 3 এরকম করে যে কোনো ভ্যালু, মানে 0 থেকে 255 ডেসিমাল হিসেবে, আর 0 থেকে FF হেক্সাডেসিমালের ভ্যালু হিসেবে এদের মধ্যে যে কোনো একটা ভ্যালু দিতে পারেন। দ্যাট মিনস হচ্ছে অত নম্বর ইন্টারাপ্টকে আপনি কল করতেছেন। আমি যে জায়গায় লিখতাম INT1, তাহলে বুঝতেন যে আমি 1 নম্বর ইন্টারাপ্টকে কল করতেছি। INT যদি আমি 5 লিখতাম তাহলে বুঝবেন 5 নম্বর ইন্টারাপ্টকে কল করতেছি। এটাই। INTO মানে ওভারফ্লো ইন্টারাপ্ট, এই ইন্টারাপ্টকে কল করা হয়। যে ওভারফ্লোর জন্য যে ইন্টারাপ্টটা, এটা আপনি INT4 এভাবে লিখলেও কল করতে পারেন, বাট এটার জন্য স্পেশাল একটা ইনস্ট্রাকশনই দিয়ে দিচ্ছে, যেটা যেহেতু এটা একটা স্পেশাল টাইপ অফ ইন্টারাপ্ট, এই জন্য INTO এই কমান্ড দিয়ে আপনি ওভারফ্লোর জন্য ইন্টারাপ্টটাকে কল করতে পারেন। যদি এই ইন্টারাপ্টকে কল করা হয় তাহলে যেটা হবে যে আপনার ফার্স্টে চেক করা হবে যে ওভারফ্লো ফ্ল্যাগে 0 আছে না 1 আছে। ওভারফ্লো ফ্ল্যাগে যদি 0 থাকে তার মানে কি ওভারফ্লো হয়েছে কি হয়নি? স্যার হয় নাই। হয় নাই। তো ওভারফ্লো যদি না হয়ে থাকে তাহলে কি ওভারফ্লো ইন্টারাপ্টের জন্য কোনো কাজ করার আমার দরকার আছে? নো স্যার। না, এই জন্যই দেখেন ও ফ্ল্যাগে যদি 0 থাকে তা বলা হচ্ছে যে কোনো কাজ করা হবে না, ওভারফ্লো ইন্টারাপ্টের জন্য কোনো কাজ করা হবে না। বাট যদি এটা 1 থাকে তাহলে আপনার ওইটার জন্য করসপন্ডিং যে অ্যাকশন নেওয়া দরকার ওই অ্যাকশনগুলো নিবে। আর INT3 এটা কি করবে? INT3 হচ্ছে আপনার ব্রেক পয়েন্ট ইন্টারাপ্ট। তো এটাও একটা স্পেশাল কাইন্ড অফ ইন্টারাপ্ট, এই জন্য এটার জন্য একটা এই INT3 এই কমান্ডটা দেখানো হচ্ছে। এটা INTN এর মতোই আর কি। যে এই ব্রেক পয়েন্ট ইন্টারাপ্ট অলরেডি বলেছি, এটা আপনি বেসিক্যালি আপনার ডিবাগিং এর জন্য ইউজ করা হয়। তো INT3 দিলে ওই ব্রেক পয়েন্ট ইন্টারাপ্টটাকে কল করা হবে। এই কোশ্চেনটা হচ্ছে আপনাদের মিডের জন্য ইম্পর্টেন্ট, যে IRET, আই ফর হচ্ছে ইন্টারাপ্ট আর RET ফর হচ্ছে রিটার্ন, মানে ইন্টারাপ্ট রিটার্ন। একটা ইন্টারাপ্টের ফাংশন থেকে যখন আপনি রিটার্ন করবেন তখন এই কমান্ডটা দিতে হবে। এই কমান্ড দিলে কি কাজ হয়, এটা আপনাদের থিওরিটিক্যাল কোশ্চেনের জন্য একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তো আমি যদি একটু এক্সাম্পল দিয়ে দেখাই, যে এটা হচ্ছে আমাদের ইন্টারাপ্টের জন্য একটা ফাংশন। ইন্টারাপ্টের জন্য একটা ফাংশন এভাবে লিখতে হয়। যারা ল্যাব কোর্স করতেছেন তারা হয়তো এরকম লিখেছেন অনেক কিছু। তো ইন্টারাপ্টের ফাংশনের লাস্টে অবশ্যই একটা ইনস্ট্রাকশন লিখতে হয়, যেটা হচ্ছে IRET মানে ইন্টারাপ্ট রিটার্ন। আপনারা যখন নর্মাল কোড করেন একটা ফাংশনের লাস্টে কি একটা রিটার্ন স্টেটমেন্ট লিখেন না, যে রিটার্ন 1 রিটার্ন 2 এরকম করে একটা রিটার্ন সামথিং একটা কিছু লিখেন না? তো ইন্টারাপ্টও কি, ইন্টারাপ্ট হচ্ছে বেসিক্যালি একটা ফাংশন, যে একটা ইন্টারাপ্ট হলে কি হবে এটা আপনি একটা ফাংশন আকারে লিখে ফেলবেন। আর তার লাস্টে অবশ্যই এই কমান্ডটা দিতে হবে, ইন্টারাপ্ট রিটার্ন। তো ইন্টারাপ্ট রিটার্ন হলে যে কাজটা এক্সিকিউট হবে, আপনার প্রথমে কি করা হবে, আইপিটাকে হচ্ছে স্ট্যাক থেকে পপ করা হবে। তারপরে কি করবে, তারপরে হচ্ছে সিএসকে পপ করা হবে, আর সবার লাস্টে হচ্ছে ফ্ল্যাগ রেজিস্টারকে পপ করা হবে। এই জায়গার এই সিকোয়েন্সটা, যে সিকোয়েন্সে লেখা হয়েছে এই সিকোয়েন্সটা কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক একই সিকোয়েন্সে আপনার লিখতে হবে। কেন লিখতে হবে আমি একটু আপনাকে বলি। আগের ক্লাসে যখন হচ্ছে আমি ইন্টারাপ্ট পার্ট 1টা পড়িয়েছিলাম, এই যে এই ছবিতে একটু দেখেন, যেটা আমি বলেছিলাম যে পুশ করার ক্ষেত্রে কি করলাম, আমি ফার্স্টে স্ট্যাকে পুশ করলাম হচ্ছে ফ্ল্যাগ রেজিস্টার, তারপরে পুশ করলাম হচ্ছে সিএস, তারপরে পুশ করলাম হচ্ছে আইপি। তো স্ট্যাক হচ্ছে কি আমার লাস্ট ইন ফার্স্ট আউট, এই স্ট্রাকচারটা ফলো করে না? হ্যাঁ, লাস্ট ইন ফার্স্ট আউট যদি ফলো করে, সবার লাস্টে স্ট্যাকে কাকে পুশ করেছি? স্যার আইপি। আইপি। তাহলে যদি পপ করতে যাই সবার আগে কে পপ হবে? স্যার আইপি। আইপি। তারপরে তার আগে কাকে পুশ করেছিলাম? স্যার সিএস। সিএস। তাহলে পপ করলে এরপরে সিএস পপ করবে, আর সবার লাস্টে হচ্ছে ফ্ল্যাগ রেজিস্টার পপ হবে। এই জন্যই এটা বললাম যে আপনার যখন আমি যদি কোশ্চেন করি যে IRET এই ফাংশনটা কি কাজ করে, আপনার এই সিকোয়েন্স ফলো করেই লিখতে হবে, যে ফার্স্টে পপ হবে হচ্ছে আইপি, তারপরে সিএস, তারপরে ফ্ল্যাগ রেজিস্টার। এই জায়গায় যদি আপনি এই তিনটা জিনিসই লিখেন বাট অর্ডারটা উল্টা করে দেন, মানে ফার্স্টে লিখে দিলেন ফ্ল্যাগ রেজিস্টার পপ হবে, তারপরে লিখলেন সিএস। চলে গেছে। আচ্ছা, মোস্ট প্রবলি আমাকে বলেননি, একটু কাইন্ডলি মিউট করে রাখেন। আচ্ছা,
তো যেটা বলছিলাম যে এই তিনটার যদি আপনি অর্ডারটা চেঞ্জ করে দেন তাহলে কিন্তু আপনার মার্ক পাবেন না। এটা কিন্তু এই স্যার অর্ডারের একটু কষ্ট করে রেকর্ডটা চলে গেছে। জি বুঝিনি। রেকর্ডটা হচ্ছে না। রেকর্ড হচ্ছে না? রেকর্ড হচ্ছে তো। রেকর্ড হচ্ছে অ্যাকচুয়ালি। আচ্ছা ঠিক আছে, আমি ব্যাক করি। তো যেটা বলছিলাম অ্যাকচুয়ালি যে আপনার কি করতে হবে, আপনার হচ্ছে এই অর্ডারটা মেনটেন করে লিখতে হবে যে ফার্স্টে আইপি পপ হবে, তারপরে সিএস পপ হবে, তারপরে সবার লাস্টে ফ্ল্যাগ রেজিস্টারটা পপ হবে। এই সিরিয়ালটা মেনটেন করতে হবে। যদি উল্টা লিখেন তাহলে কিন্তু মার্ক পাবেন না, এটা খেয়াল রাখবেন। স্যার আমাদেরকে আবার কোড আসবে নাকি এখানে? না না, কোড আসবে না আপনাদের, কোড রিলেটেড কিছু আসবে না আপনাদের। হচ্ছে এগুলো থিওরিটিক্যাল কোশ্চেন আসতে পারে যে আইডেট এই ফাংশনটা কি কাজ করে, বা আইএনটি ও দিলে কি কাজ করে, আইএনটি এন দিলে কি কাজ করে, এরকম জিনিসপাতি। আচ্ছা, এই ছিল মোটামুটি এই স্লাইডের। তা আজকের যতটুকু টপিক পড়ালাম এর মধ্যে কারো কোনো কোশ্চেন বা কনফিউশন আছে? স্যার ফ্ল্যাগ ভ্যালু সেট করাটাকে আরেকবার একটু দেখা দিন। হ্যাঁ মানে ওগুলো তো আগের জিনিস, ওগুলো আমি বলবো। মানে ফ্ল্যাগ রেজিস্টারের ভ্যালুগুলো, তাই না? জি স্যার, মানে এখানে মানে হ্যাঁ ওগুলো আমি বলবো। বাট আজকের লেকচার মানে এইটুকের মধ্যে এই স্লাইডটা নিয়ে কারো কোনো কোশ্চেন বা কনফিউশন আছে? না। না, এটা যদি না থাকে আপনাদের মিডের সিলেবাস শেষ। এবার আমি হচ্ছে কয়েকটা জিনিস একটু ডিসকাস করি। ফার্স্ট অফ অল আপনারা যদি এলএমএসটা চেক করেন। স্যার আমরা থিওরি পার্ট থেকে আসলে কি পড়বো, যে কি আপনি মানে দেখলাম যে আমাদের দেওয়া আছে একটা পিডিএফ। আমি সবগুলাই ডিটেলসে বলতেছি, এক এক করে আসি। ফার্স্ট অফ অল আপনারা এলএমএস এ যদি চেক করেন, এই যে উইক 6 এর আন্ডারে আপনাদের মিড এক্সামের সিলেবাস, এগুলো হচ্ছে আমি কী কী টপিক আছে, কোন স্লাইড আছে, সবগুলো সুন্দর করে এখানে লিখে দিয়েছি। তো এই 10টা স্লাইডের উপরই আপনাদের বেসিক্যালি মিড এক্সাম হবে। 10টা স্লাইড হচ্ছে সিলেবাস। দেন হচ্ছে আপনার অনেকের হচ্ছে প্রবলেম হতে পারে পাওয়ার পয়েন্ট স্লাইড নিয়ে, অনেকের হয়তো সমস্যা হতে পারে যে অনেকে হয়তো পিডিএফ পড়তে বেশি পছন্দ করে, অথবা পাওয়ার পয়েন্ট ভার্সন মিসম্যাচ হওয়ার কারণে এরকম হতে পারে যে আমার স্লাইডে যে অ্যানিমেশনগুলো ছিল হয়তো আমার কম্পিউটারে ঠিকঠাক আছে, বাট তার যে পাওয়ার পয়েন্ট তার কম্পিউটারে ওইটার ভার্সন মিসম্যাচের কারণে একটু ডিস্টর্টেড হতে পারে। এই জন্য হচ্ছে আমি আপনাদের পিডিএফ স্লাইডগুলো আপলোড করে দিয়েছি। এই লিঙ্কে গেলে আপনি দেখতে পাবেন যতগুলো স্লাইড পড়ানো আছে প্রত্যেকটার পিডিএফ ভার্সন দেওয়া আছে। তো যারা পিডিএফ পড়তে পছন্দ করেন এই জায়গা থেকে পিডিএফ ডাউনলোড করে পড়তে পারেন। নেক্সটে আসি যে আপনাদের যেহেতু সিলেবাসটা যথেষ্ট বড়, মোটামুটি 10টা স্লাইড, অনেক বড়। আমি হচ্ছে গতবার হয়তো সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন এই কোর্সটা নিয়েছিলাম, তার ফাইনাল এক্সামই নিয়েছিলাম মাত্র 6টা না 7টা স্লাইডের উপর। তো ওই জায়গায় 10টা স্লাইড আপনাদের জন্য যথেষ্ট বেশি। এই জন্য থিওরিটিক্যাল কোশ্চেনের যেহেতু মার্ক অনেক কম থাকবে, এই যে আপনাদের একটা সাজেশন দেওয়া আছে থিওরিটিক্যাল কোশ্চেনের জন্য। এই জায়গায় মোটামুটি 15টা কোশ্চেন দেওয়া আছে, আর প্রত্যেকটা কোশ্চেনের পাশে লেখা আছে যে এটা অ্যাকচুয়ালি কোন পাওয়ার পয়েন্ট স্লাইডের কত নম্বর, পাওয়ার পয়েন্টের কত নম্বর স্লাইডে, ওই জিনিসটা হচ্ছে দেওয়া আছে। তো আপনাদের আশা করি এই সলিউশনগুলা খুঁজে বের করতেও কষ্ট হবে না। কোশ্চেন ওয়াইজ প্রত্যেকটার অ্যাকচুয়ালি অ্যান্সার কোন স্লাইডে আছে এটা দেওয়া আছে, এটা দেখে পড়লে এই 15টা কোশ্চেনে যদি আপনারা ঠিক মতো পড়েন থিওরিটিক্যাল পার্টের জন্য মার্কটা কভার হয়ে যাবে ইনশাল্লাহ। এটা গেল আপনার থিওরিটিক্যাল কোশ্চেনের জন্য। নেক্সটে আসি হচ্ছে ম্যাথমেটিক্যাল পার্টের জন্য। এই টপিকগুলো হচ্ছে আপনাদের জন্য ইম্পর্টেন্ট। প্রত্যেকটা টপিকই হচ্ছে ক্লাসে কভার করা হয়েছে। আমি যদি এক এক করে আসি, ফার্স্টেরটা হচ্ছে আপনার ডিএমএ রিলেটেড ম্যাথ। ডিএমএ রিলেটেড ম্যাথ বলতে কোনগুলা, যেটা আপনাদের সিটি 1-এ ছিল আর কি, যে বাস মোড, সাইকেল স্টিলিং মোড। ডিরেক্ট অ্যাক্সেস, জি ডিরেক্ট অ্যাক্সেস মেমোরি। হ্যাঁ, ডিরেক্ট মেমোরি অ্যাক্সেস, রাইট। ডিরেক্ট মেমোরি অ্যাক্সেস যে ম্যাথগুলো আর কি, যে বাস মোড বা সাইকেল স্টিলিং মোডের সিটি 1-এ যেরকম ছিল, বা আপনাদের কিছু প্র্যাকটিস প্রবলেমও আমি দিয়েছিলাম। হ্যাঁ, এই যে কিছু প্র্যাকটিস প্রবলেমও আমি দিয়েছিলাম। এই টাইপের এই ক্যাটাগরি ফলো করে ম্যাথগুলো আসবে। আর আপনাদের তো অ্যাসাইনমেন্টও করেছেন, অ্যাসাইনমেন্টও দেখেছেন যে ডিএমএ রিলেটেড কি কি ম্যাথ আসে। তো এই টাইপের। এখানে স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন স্যার। এইখানে স্যার কোশ্চেনটা হলো এরকম যে আমার যদি মানে হয়তো আমরা যে ম্যাথ গুলো আমরা সলভ করছি এখন পর্যন্ত, তো ওইগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটা এভারেজ মানে স্পিড দেওয়া আছে, বা কি বলে এই এত এমবিপিএস বা এত কি বাইট পার সেকেন্ড ট্রান্সফার হইতেছে। কিন্তু এরকমও আমি কোশ্চেন দেখছি, এটা কই দেখছি ঠিক খেয়াল হইতেছে না, মনে হয় অ্যাসাইনমেন্টে দেখছিলাম, আই থিঙ্ক সো। সো ওইখানে এরকম যে
বাড়তেছে, পার সেকেন্ডে স্পিড বাড়তেছে, হুম হুম সেই ক্ষেত্রে আমি যখন সাইকেল স্টিয়ারিং মোডে ওটা বাইর করতে যাব, ওটাকে আমি এভারেজ স্পিডটা বাইর করে তারপরে বাইর করতে হবে এরকম কিছু? আমি তাকে সাইকেলটা বাইর করলাম, সমস্যা নাই, যে এতগুলো সাইকেল লাগতে পারে ওই হিসাবে একটা কন্ডিশন দিয়া। হুম দেন আমার তো সাইকেল স্টিয়ারিং মোডে যখন আমি ইয়াটা বাইর করব, মানে কি বলে স্পিডটা, হুম যে কত ন্যানো সেকেন্ড সময় লাগবে, সেই ক্ষেত্রে তো আমার একটা এভারেজ স্পিডও লাগবে ওইখানে। আচ্ছা আমি বলি, তো আপনি ওইটা প্রথমে ছাড়া কি হবে আর কি? এই কোশ্চেনের কথা বলতেছেন না, যে 4-এর বি যেটা হ্যাঁ ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা 4-20, হ্যাঁ, সেটাই এই সেটাই। জায়গায় আচ্ছা এই কোশ্চেনের সলিউশনটা আমি একটু পরে বলবো। যেভাবে আপনি চিন্তা করতেছেন যে স্পিডটা বাড়তেছে, ওরকম না। এটা হচ্ছে এক একটা সাইকেল আমি এক এক পরিমাণ ডেটা পাঠাচ্ছি, দুইটা ডিফারেন্ট জিনিস। আমি এটা একটু পরে ডিসকাস করব। আচ্ছা, ওকে। তো হ্যাঁ, তো দেখেন, তো ডিএমএ রিলেটেড ম্যাথগুলো বলতে কি কি বুঝালাম, যে আপনার বাসমোর সাইকেল স্টিলিং মোড রিলেটেড ম্যাথগুলো, এগুলো অলরেডি আপনাদের সিটির জন্য কিছু করেছেন, স্লাইডে কয়েকটা দেওয়া আছে, কিছু এক্সট্রা আমি প্র্যাকটিস প্রবলেম দিয়েছি, আবার অ্যাসাইনমেন্টে করেছেন। এই ম্যাথগুলো যদি করেন, ঠিক মতো বুঝে করেন, তাহলে হচ্ছে আশা করি কাভার হয়ে যাবে। নেক্সটে আসি হচ্ছে আপনাদের অ্যাড্রেস বাস, ডেটা বাস আর র্যাম ক্যাপাসিটি ক্যালকুলেশন রিলেটেড ম্যাথ। তো এই জায়গায় কীরকম হতে পারে, এটা ক্লাসেও করিয়েছিলাম। তো এটা আপনার তিনটা জিনিস এখানে, একটা হচ্ছে অ্যাড্রেস বাস, একটা ডেটা বাস, আর একটা হচ্ছে র্যাম ক্যাপাসিটি। এটার মধ্যে যে কোনো দুইটা ইনফরমেশন আপনাকে গিভেন থাকবে, আর একটা বের করতে বলা হবে। আইদার হতে পারে হচ্ছে অ্যাড্রেস বাস আর ডেটা বাস দেওয়া, আপনাকে বের করতে বললে হচ্ছে র্যাম ক্যাপাসিটি কত, এটা হতে পারে। অথবা ডেটা বাস আর র্যাম ক্যাপাসিটি দেওয়া, জিজ্ঞেস করতেছে অ্যাড্রেস বাসের সাইজটা কত। অথবা আপনার র্যাম ক্যাপাসিটি আর হচ্ছে অ্যাড্রেস বাস দেওয়া, জিজ্ঞেস করতেছে ডেটা বাস কত। এরকম ম্যাথ হতে পারে। তো এগুলা পারবেন এই টাইপের ম্যাথ দিলে? ইনশাল্লাহ স্যার পারবো। আচ্ছা, ইনশাল্লাহ। নেক্সট আসি হচ্ছে ফ্ল্যাগ রেজিস্টার রিলেটেড কোশ্চেন। তো এগুলা কোনটা, ওই যে আপনার আহ, এই যে সিটির কোশ্চেনটা দিলাম, ওইটার মধ্যে দেখতে পাবেন, অথবা ক্লাসেও করানো হয়েছে, যে আপনার কি করা হবে, বিভিন্ন টাইপের অপারেশন, আইদার যোগ, দুইটা নাম্বার যোগ বা দুইটা বিয়োগ, এই টাইপের অপারেশন দিয়ে আপনাকে বলা হবে যে এই অপারেশন করার পর ফ্ল্যাগ রেজিস্টারের ভ্যালুগুলা কীরকম সেট হবে, এস এফ, পি এফ, ও এফ, এইগুলার ভ্যালুগুলা। তো প্রত্যেকটা রিজনিং আমি বলে দিছিলাম। এটা এই টাইপের কোশ্চেন আসলে কি করতে হবে, আপনি হচ্ছে অ্যান্সারটা লিখবেন, যে কত অ্যাসাইন করতেছেন, 0 না 1 দিয়ে সাইডে শর্ট করে এক লাইনের একটা ডেসক্রিপশনে বলে দিবেন যে কেন আপনি ওই ভ্যালুটা সেট করলেন, এইটুক কাজটা করতে হবে। নেক্সটে আসি যে আপনার হচ্ছে যে সেগমেন্ট, অফসেট আর ফিজিক্যাল অ্যাড্রেস রিলেটেড ম্যাথ, এবং সাথে কেন আপনার অ্যান্সারটা ভ্যালিড অথবা ইনভ্যালিড এটা বলতে হবে। তো এই জায়গাও দেখেন তিনটা জিনিস, একটা হচ্ছে সেগমেন্ট, একটা অফসেট, আর একটা হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস। তো এই তিনটার মধ্যে যে কোনো দুইটা আপনাকে গিভেন থাকবে, আর একটা বের করতে হবে। আইদার হচ্ছে সেগমেন্ট আর অফসেট আমি দিয়ে দিব, জিজ্ঞেস করবো ফিজিক্যাল অ্যাড্রেস কত, অথবা অফসেট আর ফিজিক্যাল অ্যাড্রেস দিয়ে জিজ্ঞেস করবো সেগমেন্ট কত হবে, অথবা সেগমেন্ট আর ফিজিক্যাল অ্যাড্রেস দিয়ে জিজ্ঞেস করতেছি অফসেট কত হবে। আর সাথে এটাও জিজ্ঞেস করা হবে যে আপনার যে অ্যান্সারটা আসলো ওটা কি ভ্যালিড অথবা ইনভ্যালিড। স্যার একটা কোশ্চেন ছিল আমার। হ্যাঁ, জি বলেন। স্যার আপনি ক্লাসে মনে হয় এই কথাটা বলছিলেন যে সেগমেন্টেড ভ্যালু মানে ফিজিক্যাল ভ্যালু থেকে হুম। সবসময় ছোট হবে না। সবসময় ছোট আমার হবে বলতে কার সাথে, কার সাপেক্ষে? মানে সেগমেন্ট আর ফিজিক্যাল ভ্যালুটা মানে সেগমেন্টের থেকে হ্যাঁ হ্যাঁ ফিজিক্যাল ভ্যালুটা হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ, বেশি ঠিক হবে। আছে, বুঝতে পারছি। হ্যাঁ, ফিজিক্যাল আর ভ্যালু বেশি হবে। হ্যাঁ, হ্যাঁ, আর অফসেটের থেকে ফিজিক্যাল ভ্যালুটা মানে ছোট হবে। অফসেট মানে থেকে ফিজিক্যাল মানে না, অফসেট হ্যাঁ হ্যাঁ এটা এটা কোন বেসিক্যালি মনে হয় উনি বোঝানোতে চেষ্টা করতেছে, মানে আমার ফিজিক্যাল ভ্যালু থেকে অলওয়েজ অফসেট আর সেগমেন্টটা তো ছোট হবে, কারণ ওই দুটো যোগ করলে। হ্যাঁ 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 হ্যাঁ, ওইটাই আর কি। ঠিক বলছেন আপনি। তো অ্যাকচুয়ালি সেগমেন্টের ভ্যালুর সাথে আর যোগ করার পরেই অফসেট তো স্যার সেগমেন্টের থেকে বড় হইতে পারে না। অফসেট সেগমেন্ট থেকে বড় সেগমেন্টের হতে থেকে তো বড় হওয়ার কথা। অবশ্যই পারে। মানে আপনার সেগমেন্ট তো হচ্ছে, আমি কি সেগমেন্ট আমি 5 বিট 4টা করে জিরো নেই কিন্তু স্যার সেগমেন্টকে। জি হ্যাঁ স্যার সেগমেন্টকে তো স্যার আমি 5 বিটে কনভার্ট করি, দেন হ্যাঁ অফসেট তো ওইখানে স্যার 4 বিটই থাকে অল হ্যাঁ। টাইম, মানে আচ্ছা, ওই হিসেবে হেক্সাডেসিমাল বললে বিট আর কি। না, আমি বলি সেগমেন্ট দ্বারা অ্যাকচুয়ালি যেটা বোঝায়, একটু দাঁড়ান, আমি হচ্ছে হোয়াইট বোর্ডটা ইউজ করি। স্যার আপনি যতটুকু আমার যতটুকু মনে পড়ে আপনি বলছেন সেগমেন্টের ভ্যালু মানে অফসেটটা বড় হবে সেগমেন্টের থেকে, আর আমি বলতে যাচ্ছিলাম ওইটা মানে আপনি ওইটা বুঝছি। এখন বলতে যাচ্ছিলাম যে অফসেটের ভ্যালু কি ফিজিক্যালের থেকে ছোট হবে না বড় হবে? দেন আমি বলি, আমার মনে হয় যে বড় হওয়ার কথা, কারণ ফিজিক্যাল ভ্যালুটা তো মাঝখানে পড়বে ওদের। বলতেছি দেখেন, সেগমেন্ট তো হচ্ছে, সেগমেন্ট একটা রেজিস্টার, যে জায়গায় আমি কত বিট রাখতে পারি, 16 বিটে একটা ভ্যালু রাখি। যখন হচ্ছে এটাকে আমি এক ঘর লেফট শিফট করে 20 বিটে কনভার্ট করতেছি, ওইটাকে বলতেছি হচ্ছে আমার স্টার্টিং অ্যাড্রেস, ওই সেগমেন্টের স্টার্টিং অ্যাড্রেস, রাইট? হচ্ছে আমার 20 বিট।
আর অফসেট অফসেট হচ্ছে আমার, এটা হচ্ছে আমার 16 বিট। একটু সবাই ক্লিয়ার এই জিনিসটা? জি স্যার। আচ্ছা, একটু ক্লিয়ার হলে আমি আপনাদের সেগমেন্ট অফসেট এগুলো এক্সাম্পল কিভাবে বুঝিয়েছিলাম, আমি বুঝিয়েছিলাম যে আপনার ধরেন হচ্ছে একটা বইয়ের আমি চ্যাপ্টার নাম্বারগুলো বলে দিচ্ছি, যে চ্যাপ্টার 1 শুরু হয় হচ্ছে 10 নম্বর পেজ থেকে, চ্যাপ্টার 2 শুরু হয় ধরেন হচ্ছে 100 নম্বর পেজ থেকে, এরকম করে। তো এই চ্যাপ্টার নম্বরটা মানে চ্যাপ্টারের শুরু পেজটা হচ্ছে আমার সেগমেন্ট, দেন ওই চ্যাপ্টারে আমি যত নম্বর পেজে যেতে চাই ওইটা হচ্ছে আমার অফসেট, তাই না? হ্যাঁ স্যার। আচ্ছা, তো এবার জি, আমি জি। যদি একটু ছবি আঁকি, যদি এই জায়গায় আঁকাটা একটু কষ্ট। আচ্ছা, সাপোজ এটা হচ্ছে আমার একটা র্যাম। ওকে, তো এই স্লটটা হচ্ছে 5টা জিরো, এটা হচ্ছে অ্যাকচুয়ালি 5টা জিরো। আচ্ছা, এটা এই স্লট নাম্বারটা হচ্ছে 5টা জিরো 5টা জিরো 8, এটা হচ্ছে আমার এটার ফিজিক্যাল অ্যাড্রেস। তাহলে আমি সেগমেন্টে কত রাখবো? এই 4টা জিরো না? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। এবার ধরেন আমি এই সেগমেন্টের এই স্লটটাই যেতে চাই, মানে যদি একটু আঁকি, এই জায়গার যে স্লটটা, এই স্লটটাকে অ্যাক্সেস করতে চাচ্ছি, এই স্লটটাকে অ্যাক্সেস করতে চাচ্ছি। তাহলে আমি বলেন তো অফসেটে কত ভ্যালু রাখবো? অফসেট আমার অফসেট ইকুয়ালস টু কত হবে? তো 4টা জিরো। হ্যাঁ ঠিক স্যার আছে। হ্যাঁ, কত? 4টা জিরো। হ্যাঁ 4টা জিরো? না স্যার, 3টা জিরো হবে, হ্যাঁ, 3টা একটা তো জিরো, জিরো কম হবে, 3টা জিরো, তারপরে 3 হবে। 3 হবে, রাইট, এক্স্যাক্টলি এটাই। যে এই জায়গায় আমার অফসেটটা আমি কত রাখবো? অফসেট রাখবো হচ্ছে আমার 3টা জিরো 3। এখন এটা ফিজিক্যাল অ্যাড্রেস কি? এটাই কি আমার ফিজিক্যাল অ্যাড্রেসটা না? এই যে 4টা জিরো 3, এটাই কি আমার ফিজিক্যাল অ্যাড্রেস না? জি স্যার। আচ্ছা, ফিজিক্যাল অ্যাড্রেস। এবার আপনারা নিজেই হচ্ছে একটু আমাকে বলেন, এই জায়গায় যদি আপনি একটু চিন্তা করেন, সেগমেন্টে রাখতেছি হচ্ছে, সেগমেন্ট হিসেবে রাখতেছি 4টা জিরো, আর অফসেট রাখতেছি হচ্ছে 3টা জিরো 3। অফসেট সেগমেন্ট থেকে বড় হয়েছে না ছোট হয়েছে? স্যার বড় হয়েছে। বড় হয়েছে, বড় অবভিয়াসলি হতেই পারে। মানে অফসেট মানে কি? এই সেগমেন্টের আপনি কোন পজিশনে যেতে চান ওইটার সাথে তো সেগমেন্টের একটা রিলেশন নাই। সেগমেন্ট হচ্ছে আমি র্যামের কোথায় লোড করতেছি। তো এটার যদি আপনি 5টা জিরো এই জায়গায় লোড না করে আমি এটাকে যদি লোড করতাম ধরেন এরকম একটা পজিশনে, যার লোকেশন হচ্ছে এরকম, এটা হচ্ছে আমার 2 জিরো, তখন কি আবার অফসেট সেগমেন্টের থেকে ছোট। তো অফসেট সেগমেন্ট থেকে ছোট বড় যে কোনোটাই হইতে পারে, ওইটার কোনো আপনার গ্যারেন্টি নাই, এটা ওইটা ডিপেন্ড করতেছে না কোনো ভ্যালু। স্যার সমান কি হইতে পারে? সমান হইলে কি আমার স্টার্টিং অ্যাড্রেস যেটা। আচ্ছা, আরেকটা যদি বলি, ধরেন আমি এই এই জায়গাটাকেই অ্যাক্সেস করতে চাই, এই লোকেশনটাকেই। তাহলে এই লোকেশনটাকে অ্যাক্সেস করতে চাইলে আমি এই জায়গায় অফসেটটা কি লিখবো বলতে পারেন? স্যার 000, হ্যাঁ, 4টা 4টা জিরো। জিরো। তাহলে কি দুইটা সেম না? সেগমেন্টের অফসেট সেম, তার মানে বোঝাবো যে জায়গায় আমরা শুরু করতেছি ওই লোকেশনটাকে আমি অ্যাক্সেস করতে চাই। বুঝছেন? আচ্ছা আচ্ছা। তাহলে অফসেট আর সেগমেন্টের রিলেশনটা বুঝতে পারছেন? জি জি। আচ্ছা, নেক্সট আসি ফিজিক্যাল অ্যাড্রেস। তো ফিজিক্যাল অ্যাড্রেসটা কি? ফিজিক্যাল অ্যাড্রেস পাচ্ছি কিভাবে? আমি সেগমেন্ট আর অফসেট যোগ করে না? জি তাহলে এ আর বি যোগ করে হচ্ছে যদি আমি সি পাই, দাঁড়ান আমি লিখি, এ প্লাস বি ইকুয়ালস টু যদি আমার সি হয়, তাহলে কখনো কি আমার সি লেস দেন এ অথবা সি লেস দেন বি কি হতে পারে? বলেন তো। হ্যালো? হ্যালো। হ্যাঁ, না স্যার, এটা তো এ প্লাস বি যোগ করে এটা সম্ভব না। সি পাচ্ছি, তাহলে কখনো কি সি এর চেয়ে ছোট বা সি বি এর চেয়ে ছোট হতে পারে? আমি যদি নো স্যার, এটা তো না স্যার। হ্যাঁ, সহজভাবে যদি বলি, আপনি হচ্ছে 1 যোগ 2 করলে হচ্ছে 3 পাচ্ছেন, দুইটা নাম্বার যোগ করে আপনি রেজাল্টটা পাচ্ছেন। তাহলে রেজাল্ট যেটা ওইটা কি কখনো যাদেরকে যোগ করে পাচ্ছেন তাদের থেকে ছোট হওয়ার কি পসিবল? অবশ্যই পসিবল না। না না। তো এটাই বলেছিলাম আপনাদের ক্লাসে যে ফিজিক্যাল অ্যাড্রেস কখনোই সেগমেন্ট বা অফসেট থেকে ছোট হতে পারে না। আর অফসেট আর সেগমেন্টের ছোট বড় হওয়ার অ্যাকচুয়ালি কোনো রিলেশন নাই, এটা আপনার দুইটা ডিফারেন্ট জিনিস। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি স্যার, ক্লিয়ার। না স্যার, আমি এতদিন মনে করতাম কি যে মানে আপনার ওই কথাটা আমার মনে আছে যে হচ্ছে ফিজিক্যালের থেকে আপনি একটা কোশ্চেনও সলভ করাইছেন যে
সেগমেন্টের থেকে ফিজিক্যাল অলওয়েজ বড় হবে, আর এমন হইতে পারে সত্য হইতে পারে। আপনি এই কথা বলছিলেন আমাদের ঠিক আছে পরে। ঠিক আছে। তো আমি ওইভাবেই চিন্তা করতাম যে অফসেটটা সেগমেন্ট আর অফসেটের মাঝখানে ফিজিক্যাল পড়বে, মানে এইভাবে। তো এখন ক্লিয়ার হইলাম তার পুরোপুরি। আচ্ছা, এটা গেল। নেক্সটে আসি, তাহলে এই জায়গায় এটাই বললাম যে আপনাদের এই টাইপের ম্যাথ আসতে পারে, যে কোনো দুইটা দিয়ে আরেকটা বের করতে বলবে, আর লাস্টে ভ্যালিড না ইনভ্যালিড এটা হচ্ছে বলতে হবে। কেন ভ্যালিড কেন ইনভ্যালিড এটা নিয়েও হচ্ছে আমি একটু শর্টে ডিসকাস করব। পরে আসি মেমোরি র্যাম ইন্টারফেসিং, এটা অলরেডি হচ্ছে আমি পড়াইছি 2-3 ক্লাস মিলে। দুইটা মেথড আছে, একটা হচ্ছে লিনিয়ার ডিকোডিং আর একটা হচ্ছে ফুল ডিকোডিং। তার জন্য কি কি টাইপের ম্যাথ হতে পারে, একটা হচ্ছে যে আপনাদের ডায়াগ্রাম আঁকা প্লাস অ্যাড্রেস ম্যাপিংটা দেখানো। নেক্সটে হচ্ছে আরেকটা আমি দেখিয়েছিলাম যে আপনার যেটা প্রিভিয়াস সেমিস্টারে এসেছিল, যে আপনাকে আমি অ্যাড্রেস রেঞ্জটাই ডিফারেন্ট বলে দিলাম, যে আমি বলে দিলাম নতুন একটা অ্যাড্রেস রেঞ্জ, এটার জন্য আমার ম্যাপিংটা কীরকম হবে প্লাস ডায়াগ্রামে কি মডিফিকেশন আসবে। দ্যাট মিনস যদি আমি দেখাই, এই যে এই ম্যাথটা, এই লাস্ট টাইম এটা হচ্ছে আগের দিনই সলভ করে দিয়েছিলাম, আশা করি দিলে পারবেন। যে এই লাস্ট কোশ্চেনটা আপনাকে নতুন একটা অ্যাড্রেস ম্যাপিং বলে দিচ্ছি, যে এই রেঞ্জটা বলে দিচ্ছি, আপনার কি করতে হবে এই রেঞ্জে ভ্যালুটা আনার জন্য ডায়াগ্রামে কি চেঞ্জ করতে হবে, এই জাস্ট এই মডিফিকেশনের পার্টটা আঁকতে হবে, আর দেন লাস্টে যেয়ে বলতে হবে অ্যাড্রেস ম্যাপিংয়ে আমি কীরকম চেঞ্জটা করবো, মানে কীরকম চেঞ্জটা হলো, এখন নতুন অ্যাড্রেসটা কীরকম জেনারেট হবে এই জিনিসটা আপনাদের বলতে হবে। ঠিক আছে স্যার, আপনি যে আরো দুইটা মানে এই যে ডায়াগ্রাম আঁকার জন্য আপনি আরো দুইটা মনে হয় ম্যাথ আমাদের সলভ করেছেন, ওইটার সলিউশনটা কি আমাদের স্লাইডে আছে? হ্যাঁ, যে এগুলো না, হ্যাঁ হ্যাঁ ওকে, হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক ঠিক। ওকে, আচ্ছা এটা গেল। আর নেক্সটে আসি হচ্ছে লাস্ট ক্লাসে যে ইন্টারাপ্ট পড়িয়েছিলাম ওটা রিলেটেড ম্যাথগুলো দেখিয়েছিলাম, যে কীরকম হতে পারে, যে আপনাকে ইন্টারাপ্ট টাইপটা আমি বলে দিচ্ছি, তারপরে জিজ্ঞেস করতেছি যে এটার করসপন্ডিং সিএস আর আইপির ভ্যালুগুলার মেমোরি লোকেশনটা কত, মানে ফিজিক্যাল অ্যাড্রেসটা কত, অথবা আপনি এটা আমি র্যামের কোন লোকেশনে পাবো এই জিনিসটা, এটাও করেছি। তাহলে আশা করি সবগুলো ম্যাথই আমি কভার করেছি, আপনারা এই টাইপের কোশ্চেন আসলে পারা উচিত। স্যার, আমাদের ম্যাথমেটিক্সে মানে টোটাল কত মার্ক থাকতে পারে, মানে যেটা বললাম আপনাদের টোটাল, আচ্ছা আমি আসতেছি এটা বলতেছি। তো এটা গেল। তো নেক্সটে আসি আপনাদের কোশ্চেন প্যাটার্নটা নিয়ে। তো কোশ্চেন প্যাটার্ন বেসিক্যালি আমি বলেছিলাম কি প্রিভিয়াস সেমিস্টারের মিডের কোশ্চেনগুলো যদি আপনি একটু কেউ দেখে থাকেন সেম প্যাটার্নই ফলো করা হবে। প্যাটার্নটা কীরকম, এই জায়গায় দেখেন আপনাদের টোটাল 1টা 2টা 3টা এরকম করে 5টা সেট, 5 সেট কোশ্চেন হবে, প্রত্যেক সেটের মার্ক হচ্ছে 6 করে। তাহলে 5-6 হচ্ছে 30, এই হচ্ছে আপনাদের মিডের 30 মার্কের কোশ্চেন, সবগুলো কোশ্চেনের অ্যান্সার করতে হবে। আচ্ছা, তো এরপরে একটু যদি খেয়াল করেন কোশ্চেন প্যাটার্নটা মোটামুটি এরকমই, যে 1 নম্বর কোশ্চেনে কি থাকবে, 1 নম্বর কোশ্চেনে হচ্ছে আপনাদের ডিএমএ রিলেটেড ম্যাথগুলো থাকবে। 2 নম্বর কোশ্চেনে থাকবে হচ্ছে আপনাদের এই ফ্ল্যাগ রেজিস্টার রিলেটেড কোশ্চেন, সাথে হচ্ছে আপনার ছোট একটা থিওরি টাইপের কোশ্চেন থাকতে পারে। নেক্সট হচ্ছে আপনাদের এই মেমোরি সেগমেন্টেশন রিলেটেড কোশ্চেন, মেমোরি ক্যাপাসিটি এই রিলেটেড ম্যাথ বের করার হচ্ছে কোশ্চেন এরকম। তারপরে হচ্ছে যে ইন্টারফেসিং রিলেটেড কোশ্চেন, আর 5 নম্বরটা হচ্ছে ইন্টারাপ্ট রিলেটেড কোশ্চেন। এই জায়গায় যেহেতু জাস্ট একটা টাইপেরই ম্যাথ আছে, তাদের সাথে হচ্ছে আপনার থিওরিটিক্যাল কিছু কোশ্চেন থাকবে। তো এরপরে আপনার আচ্ছা স্যার, থিওরি পার্টটা কি আমাদের ওই যে মানে লাস্টে যে স্লাইডটা পড়ানো হয়েছে ওই স্লাইড থেকে মনে থিওরি বেশি থাকে? হ্যাঁ, ওই স্লাইড থেকে থিওরি বেশি থাকতে পারে। আর আপনাদের ওই যেটা বললাম যে আপনাদের থিওরিটিক্যাল কোশ্চেনের জন্য অলরেডি একটা সাজেশন আমি দিয়ে রাখছি, এই জায়গার কোশ্চেন যদি ভালো মতো সলভ করে পড়ে থাকেন তাহলে আপনার ওই জায়গা থেকে কমন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, নেক্সট তাহলে কোশ্চেনটা কি আপনি করছেন? জি জি, মানে স্যার কোশ্চেনটা কি আপনি করছেন? ওই ইনফরমেশন অ্যাকচুয়ালি শেয়ার করার রাইট আমাদের নাই, তো এটা আপনাদের জানার দরকার নেই। কোশ্চেন হচ্ছে যে পড়ানো হয়েছে এর মধ্যেই হয়েছে সব, তো আপনারা যদি ঠিকমতো প্র্যাকটিস করে থাকেন তাহলে আপনাদের পারা উচিত। আচ্ছা, তো নেক্সটে আসি যে আপনাদের যেটা একটু আগে কোশ্চেন করলেন ম্যাথমেটিক্যাল মার্ক কীরকম বা থিওরিটিক্যাল মার্ক কীরকম, তো আগের এই দুইটা ইয়ারের কোশ্চেন যদি আপনি একটু ফলো করলেন তাহলে দেখতে পাবেন যে থিওরিটিক্যাল কোশ্চেনের মার্ক অ্যাকচুয়ালি খুবই কম থাকে। এই কোশ্চেনে যদি আমি বলি থিওরিটিক্যাল মার্ক কতটুকু, এই জায়গায় 2, 2, 4, আর এই জায়গায় মনে হয় 1। এটা হচ্ছে লাস্ট ইয়ারে হচ্ছে আপনার 5 মার্ক ছিল থিওরি। আর এই জায়গায় যদি একটু দেখি, এই জায়গা হচ্ছে এই জায়গায় 1 মার্ক, ম্যাথমেটিক্যাল, আর এই জায়গায় হচ্ছে 2 এর একে 3, তাহলে 3 আর একে 4, মানে তার আগের সেমিস্টারে ছিল 4 মার্ক, আর জাস্ট গত সেমিস্টারে ছিল 5 মার্ক। তো এরকম 4-5 মার্কের কোশ্চেন হচ্ছে আপনাদের থিওরিটিক্যাল পার্টে থাকবে, তাহলে বোঝাই যাচ্ছে যে বাকি 25 মার্ক বা অ্যাটলিস্ট 20 প্লাস মার্কস হচ্ছে আপনার থাকবে হচ্ছে ম্যাথমেটিক্যাল পার্টে। ঠিক আছে স্যার, একটা কোশ্চেন ছিল। জি বলেন।
স্যার এই যে অফসেটের ভ্যালু যদি 5 বিটের হয় তাহলে তো এটা ইনভ্যালিড না? অবশ্যই ইনভ্যালিড। জি স্যার। আচ্ছা, তো কোশ্চেন প্যাটার্ন নিয়ে কারো কোনো কোশ্চেন বা কনফিউশন আছে? আচ্ছা, আশা করি নেই। তাহলে স্যার আমার একটু কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার ওই যে আপনি যে আমাদের কিছু ম্যাথ করানো ছিল সেগমেন্টে, আমরা দেখা গেছে যে আচ্ছা ফিজিক্যাল, হ্যাঁ আমরা যখন সেগমেন্টেড ভ্যালু না, আমরা হচ্ছে যখন ফিজিক্যাল অ্যাড্রেস আর অফসেট যখন যোগ করি, হ্যাঁ যোগ করার পরে আমরা যখন মানে 5 বিটে না পেয়ে দেখা গেছে যে আসলে ডি পেয়েছি বা জিরোর কারণে বাদ দিয়ে দিই, এই জিনিসটা যদি বুঝাই দিতে মানে এটা কেন হয়? আচ্ছা ঠিক আছে, বলতেছি। মানে আমরা কেন জিরো রাখতেছি বা ডি পেলে বা এ পেলে এগুলো কেন বাদ দিতেছি? হ্যাঁ বলতেছি, আমি হচ্ছে এটাই এখন আসতাম। তো যদি আপনার এই কোশ্চেন প্যাটার্ন নিয়ে কারো কোনো কনফিউশন না থাকে তাহলে আপনাদের কিছু কমন মিস্টেক বা কিছু ভুলগুলো আপনারা করে থাকেন ওইটা নিয়ে বলতাম। তো অ্যাসাইনমেন্ট তো আশা করি সবাই কমপ্লিট করেছেন। অ্যাসাইনমেন্টের এই কোশ্চেন দেখাই বলি যে অ্যাসাইনমেন্টের জায়গায় সেগমেন্টেশন রিলেটেড দুইটা কোশ্চেন আপনাদের দেওয়া ছিল, আমি একটা এক্সপ্লেন করি। যে 2 নম্বরটা যদি বলি, এটা আপনাদের ক্লাসে একবার করেছিলাম, স্টিল আরেকবার রিপিট করতেছি। যে কোশ্চেনে দেখেন আপনাদের কি কি দেওয়া আছে, ডিএস, বিএক্স আর বিপি এই জিনিসের ভ্যালুগুলো দেওয়া আছে। দেন আপনাকে বলা হচ্ছে যে ডেটা সেগমেন্টের আমি যদি একটা ফিজিক্যাল অ্যাড্রেসকে অ্যাক্সেস করতে চাই, যেখানে আমাকে গিভেন হচ্ছে অফসেট, তাহলে সেগমেন্ট রেজিস্টারের ভ্যালুটা কত হবে। দেন এই কোশ্চেনটা হচ্ছে এটাও আপনার একই, অফসেট দেওয়া সেগমেন্টের ভ্যালু কত, আর লাস্টেরটা হচ্ছে সেগমেন্ট দেওয়া অফসেটের ভ্যালু কত হবে। আচ্ছা, এটা সলিউশনটায় আমি যাই। আমি হচ্ছে আপনাদের এই অ্যাসাইনমেন্টের সলিউশন হচ্ছে অলরেডি আপলোড করে দিয়েছি এলএমএসে, তো সবাই হচ্ছে এটা একটু চেক করবেন। তো আমারও ভুল হতে পারে, আপনারা যদি কোনোটা না বুঝে থাকেন বা যদি মনে হয় যে আমি যে প্রসেসে করেছি ওইটা ভুল হয়েছে, ওটা একটু কাইন্ডলি আমাকে জানাবেন। যদি আপনারটা ঠিক হয় আমি আপডেট করে দিব, তাহলে সবারই সুবিধা হবে। তো এই জায়গায় দেখেন, এই জায়গায় যদি আমি একটু এটা এক্সপ্লেন করি, দেখেন ফার্স্টে কি করা হলো। ফার্স্টে যেহেতু আপনাদের ক্লাসে দেখিয়েছিলাম যে ডিএসটাকে যদি আমি সেগমেন্ট হিসেবে ইউজ করি, তার করসপন্ডিং অফসেটটা থাকে হচ্ছে বিএক্স এর মধ্যে। তাহলে এই ডিএস আর বিএক্স এটা ইউজ করে আমি একটা ফিজিক্যাল অ্যাড্রেস জেনারেট করতে পারি। কিভাবে জেনারেট করব, ফার্স্টে ডিএস এর ভ্যালুটাকে হচ্ছে এক ঘর লেফট শিফট করব। লেফট শিফট করলে লাস্টে কত আসবে, 34A9 এর লাস্টে একটা 0 চলে আসতেছে, তাই না? জি স্যার। আচ্ছা, এটা আসলো। তারপরে কি করব, এটার সাথে বিএক্সটা যোগ করে দিব। বিএক্স এর ভ্যালুটা যোগ করে দিলে এই ভ্যালুটা আসে, এটা হচ্ছে আমাদের ফিজিক্যাল অ্যাড্রেস। এই নম্বরের কোশ্চেনে আমাকে হচ্ছে অফসেট দেওয়া ছিল, সেগমেন্ট বের করতে বলা হয়েছে। তো আমার ফর্মুলা অ্যাকচুয়ালি কি, ফর্মুলা ছিল এরকম যে সেগমেন্টটাকে এক ঘর লেফট শিফট করব অথবা সেগমেন্ট ইনটু হেক্সাডেসিমালের 10 এই গুণটা করে তার সাথে অফসেটটা যোগ করব, তাহলে পাচ্ছি হচ্ছে আমি ফিজিক্যাল অ্যাড্রেস। তাহলে অফসেট দেওয়া থাকলে সেগমেন্ট বের করতে কি করতে হবে, আমার ফিজিক্যাল অ্যাড্রেস থেকে মাইনাস করব হচ্ছে আমি অফসেট। তো ফিজিক্যাল অ্যাড্রেস থেকে যদি অফসেটটা মাইনাস করি তাহলে দেখতেছি এই ভ্যালুটা আসতেছে। তাহলে এই ভ্যালুটা এখন আপনাদের একটা কথা বলেছিলাম যে আমি যখন স্টার্টিং অ্যাড্রেসটা বের করি, একটু আগেও যে আমি এক্সাম্পল দিয়ে দেখালাম, স্টার্টিং অ্যাড্রেস বের করতে গেলে আমি সবসময় কি সেগমেন্টের ভ্যালুটাকে এক ঘর লেফট শিফট করি না? জি স্যার। এক ঘর লেফট শিফট করলে লাস্টে কি আসে সবসময়, জিরো। একটা জিরোই চলে আসে না সবসময়? তার মানে কি আমি যে কোনো একটা সেগমেন্ট র্যামে এরকম জায়গায় লোড করব যে জায়গায় অবশ্যই আমার লাস্টের ডিজিটটা, ফিজিক্যাল অ্যাড্রেসের জন্য লাস্টের ডিজিটটা অবশ্যই 0 হতে হবে। 0 ছাড়া অন্য কিছু থাকলে ওই জায়গাটায় আমি সেগমেন্টটাকে লোড করব না। তাহলে আমি যদি এই জায়গায় ক্যালকুলেশন করতে যাই, দেখি যে লাস্টে হচ্ছে আমার ডি আসছে। এই ভ্যালুটা কি আমার একটা সেগমেন্টের স্টার্টিং অ্যাড্রেস না অ্যাকচুয়ালি? জি স্যার। জি স্যার। তো স্টার্টিং অ্যাড্রেস কি বললাম, যে স্টার্টিং অ্যাড্রেসের লাস্টের ডিজিটটা অবশ্যই আমার 0ই হতে হবে, 0 বাদে অন্য কিছু হওয়া পসিবল না। তো যদি 0 না হয় তাহলে আমি কি বলে দেব, এটা আমার ইনভ্যালিড একটা সেগমেন্ট, আমার কখনোই এটা ভ্যালিড সেগমেন্ট হতে পারে না, কারণ এটা লাস্টে 0 নাই। অথবা যারা ইএক্স ক্যালকুলেটর যারা ইউজ করেন, তারা এই বিয়োগ করে হেক্সাডেসিমালে 10 দ্বারা যদি ভাগ করে দেন তাহলে দেখবেন যেটা আসতেছে 2.d। এটা দশমিকে ফ্র্যাকশনে চলে গেল না আমার সেগমেন্টের ভ্যালুটা? হ্যালো, জি স্যার শুনতেছি। তো যদি 2.d হয়ে যায় মানে ফ্র্যাকশন হয়ে যায়, ফ্র্যাকশনও কি আমার সেগমেন্ট রেজিস্টারের ভ্যালু কখনোই ফ্র্যাকশনে হতে পারে না। ফ্র্যাকশন হতে পারবো না। জি হ্যাঁ, ফ্র্যাকশন হতে পারবে না। ওইটাও আপনি লজিক দিতে পারেন, অথবা এইটুকুও যদি মাইনাস করে বলে দেন যে জায়গায় 0 বাদে অন্য একটা ডিজিট আসছে, তাহলে ওইটাও রাইট, যেটা ইচ্ছা আপনারা বলতে পারেন।
আচ্ছা, তখনই হচ্ছে মানে জিরো বাদে যে কোনো মানে সংখ্যা আসলে আমরা বলবো ইনভ্যালিড। হ্যাঁ ইনভ্যালিড। এই কারণ সেগমেন্টে হচ্ছে মাইনাসটা ফিজিক্যাল অ্যাড্রেস থেকে অফসেট মাইনাস করার পর যে রেজাল্ট আসতেছে ওই জায়গায় লাস্টের ডিজিটটা জিরো বাদে অন্য যাই কিছু আসুক না কেন আপনি তখন বলে দিবেন যেটা ইনভ্যালিড। যদি জিরো আসে তাইলেই ঠিক আছে। আচ্ছা স্যার স্যার, এইখানে এমন স্যার কোনো আরেকটা বিষয় আছে, হ্যাঁ বলেন। স্যার, সেটা হলো স্যার যে আমি যদি মাইনাস না করেও স্যার এটা মানে বলে দিতে পারবো ইনভ্যালিড না ভ্যালিড, সেটা করলে কি স্যার ভুল হবে? না কিভাবে মানে আমি মাইনাস না করেও কিন্তু বলে দেওয়া যায়, যেরকম ফিজিক্যাল অ্যাড্রেসের লাস্ট ডিজিট এন্ড অফসেটের লাস্ট ডিজিট যদি সেম হয় তাইলেই সেক্ষেত্রে জিরো হয়, কিন্তু হ্যাঁ ওইটাই। এছাড়া হয় না কিন্তু। হ্যাঁ ঠিক আছে, এটা তো অ্যাকচুয়ালি মাইনাস করলেও তো ওই রিজনই হচ্ছে জিরো হচ্ছে। ওইটাই আছে, হ্যাঁ হ্যাঁ ওইটাই আছে, বাট আমি যদি মানে হ্যাঁ বিয়োগ না টাইম করেও কম আপনি থাকে সেই direct ক্ষেত্রে আমি বলে জাস্ট দেবেন। ঠিক আছে, আপনি আপনার লজিকটা লিখলেই আমার জন্য ইনাফ। আপনার বিয়োগ করেই যে দেখাতে হবে এরকম কিছু না, আপনি লজিকটা ঠিকমতো লিখলে আমার জন্য হয়ে যাবে। ওকে স্যার ওকে। আচ্ছা নেক্সটে হচ্ছে বি নম্বরটা যদি দেখেন এই জায়গায় সেম কাজ করা হচ্ছে, বিয়োগ করার পর লাস্টে এখন কি জিরো আসছে না? হ্যালো, জি স্যার। হ্যাঁ একটু রেসপন্স করা লাগবে কাইন্ডলি। লাস্টে যেহেতু জিরো আসছে তার মানে কি এটা একটা ভ্যালিড অ্যাড্রেস। তাহলে আপনার সেগমেন্টের ভ্যালুটা পাওয়ার জন্য কি করতে হবে, এটাকে এক ঘর রাইট শিফট রাইট শিফট রাইট শিফট করতে রাইট হবে। শিফট করলে জিরোটা চলে যাবে, তাহলে যেটা আসে এটা হচ্ছে আমার সেগমেন্টের ভ্যালুটা। আর সি নাম্বারটা যদি দেখেন এই জায়গায় হচ্ছে অফসেট বের করতে বলা আছে, সেগমেন্ট দেওয়া আছে। কিভাবে করবেন, ফিজিক্যাল অ্যাড্রেস থেকে সেগমেন্টটাকে এক ঘর লেফট শিফট করে মাইনাস করবেন। এটা অনেকে হয়তো পরীক্ষায় ভুল করবেন, মোটামুটি শিওর যে আপনারা ডিরেক্ট সেগমেন্টের ভ্যালুটাই মাইনাস করে দিবেন, এক ঘর লেফট শিফট করবেন না। এটা একটু খেয়াল রাখবেন যে এক ঘর লেফট শিফট করে যে লাস্টে জিরো আসবে এরপরে হচ্ছে মাইনাসটা করবেন। তো মাইনাস করলে এখন এটা সহজে বোঝার একটা ওয়ে হচ্ছে এই জায়গায় দেখেন এই দুইটা নাম্বারের মধ্যে কোন নাম্বারটা বড়, দেখে কি মনে হচ্ছে? স্যার এখানে স্যার সেগমেন্টটাই বড় লাগছে। সেগমেন্টটা বড় হ্যাঁ সেগমেন্টটাই বড় না অ্যাকচুয়ালি। এই জায়গায় দেখেন 7D, আপনার প্রথম দুইটা ডিজিট 7D আর এই জায়গায় হচ্ছে 3D। তো 7D আর 3D এর মধ্যে কি 7 বড়? তাহলে এই নাম্বারটাই বড়। চাইলে একটা ছোট নাম্বার থেকে বড় নাম্বার বিয়োগ দিলে কি আসবে? নেগেটিভ নাম্বার না? নেগেটিভ নাম্বার। নেগেটিভ নাম্বার কি অফসেট কখনো পসিবল? নো স্যার না, তাহলে এটা হচ্ছে এই কারণে ইনভ্যালিড। আর যদি আপনি বিয়োগ করেও ফেলেন, ইএস প্লাস যারা ক্যালকুলেটর ইউজ করেন তাদের হচ্ছে নেগেটিভ রেজাল্টের জন্য আগে ক্যালকুলেটর এরকম অনেকগুলো এফ 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 এই টাইপের ডিজিট আসবে, এটা দেখেও বলতে পারেন যেটা ইনভ্যালিড। আর যারা ইএক্স ইউজ করেন তাদের হচ্ছে নেগেটিভ রেজাল্টই দেখানোর কথা, তাহলে ওইটা দেখেই তারা বলতে পারবেন যে রেজাল্টটা নেগেটিভ। তো আপনার যে কোনো একটা লজিক দিলেই হচ্ছে। তাইলে যদি আমি একটু সামারি করি, সেগমেন্টটা আপনার ইনভ্যালিড হওয়ার রিজন হচ্ছে একটাই, লাস্ট ডিজিটটাই মাইনাস করার পর লাস্ট ডিজিটটা যদি জিরো না হয় তাহলে ইনভ্যালিড হবে। অফসেটটা আপনার ইনভ্যালিড হওয়ার দুইটা রিজন হতে পারে, একটা হচ্ছে নেগেটিভ নাম্বার আসতেছে, আরেকটা হচ্ছে 16 বিটের থেকে বড় নাম্বার, মানে 5টা ডিজিট চলে আসলো তখনও ইনভ্যালিড হবে। 16 বিটের থেকে বড় নাম্বার হইলো ইনভ্যালিড। তো এই দুইটা রিজনে অফসেটটা আমার ইনভ্যালিড হতে পারে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা এই ছিল আমার এগুলা নিয়ে ডিসকাশন। আর কারো এই টপিক নিয়ে কারো কোনো কোশ্চেন, সেগমেন্ট এগুলা নিয়ে? স্যার ওভারফ্লোর ক্ষেত্রে স্যার কখন লেফট শিফট করব আর কখন রাইট শিফট করব? আচ্ছা লেফট শিফট করবেন কখন, যখন হচ্ছে আপনি ফিজিক্যাল অ্যাড্রেস বের করতে চান। ফিজিক্যাল অ্যাড্রেস যখন বের করতে চান তখন সেগমেন্টের ভ্যালুটাকে লেফট শিফট করবেন। যে এই প্রথমে যে কাজটা করা হচ্ছে, ফিজিক্যাল অ্যাড্রেস বের করতে হলে আমার সেগমেন্টের যে ভ্যালুটা আছে যে 34A9 এটাকে এক ঘর লেফট শিফট করবেন। আর যখন মানে আপনার স্যার 10 গুণ? হ্যাঁ 10 গুণ আর কি। আর যখন আপনার কাছে আমি সেগমেন্টের ভ্যালুই জানতে চাচ্ছি তখন কি করবেন, এই যে বি নম্বর কোশ্চেনে যেটা করা হচ্ছে যে আপনার ফার্স্টে এই মাইনাসটা করা হলো, মাইনাস করা হলে স্টার্টিং অ্যাড্রেস পেলেন, তারপরে সেগমেন্ট রেজিস্টারের ভ্যালু পাওয়ার জন্য এই ভ্যালুটাকে এক ঘর রাইট শিফট করবেন। স্যার এখানে তো স্যার মানে লেফট শিফট শুধুমাত্র আমাদের সেগমেন্টই হয়, অন্য কিছু তো লেফট শিফট হয় না। হ্যাঁ হয় না। স্যার হ্যাঁ বলেন। এই যে এখানে যে মানে আপনি লিখেছেন আফটার রাইট শিফট এন্ড এভরিথিং, এগুলো কি লেখা লাগবে আমাদের? না মানে জিনিসটা হচ্ছে এটা যে এই কোশ্চেনটা আপনাকে সেগমেন্ট রেজিস্টারের ভ্যালু জানতে চাওয়া হচ্ছে। এখন আপনি যদি ডিরেক্ট ফর্মুলা দিয়ে এটা থেকে এটা মাইনাস করে এটাকে 10 দ্বারা ডিভাইড করে এক্সাক্ট মানে একদম পারফেক্ট অ্যান্সারটা এক লাইনেই লিখে ফেলেন তাইলেও হবে। এই প্যাটার্নই ফলো করা হবে এরকম কিছু না। আপনার জাস্ট আমি বলি যে আরেকটা কোশ্চেন। হ্যাঁ বলেন। স্যার যে CT2 এর যে অ্যাসাইনমেন্টটা দিয়েছেন ওইটা কি ফিজিক্যালটাও নিবেন নাকি জাস্ট মানে অনলাইনে সাবমিট করলে? এটা জাস্ট অনলাইনে সাবমিট করলেই হবে, ফিজিক্যাল কপিটা দেওয়া লাগবে না, বা আপনারা চাইলে ওটা রেখে দিতে পারেন। বাট সাবমিশন হয়তো আমি ফিজিক্যাল হার্ড কপিটা নিব না, আপনারা জাস্ট LMS এ সাবমিট করলেই হবে। বাট খেয়াল রাখবেন ডেডলাইনটা কিন্তু শুক্রবারের রাত পর্যন্ত, এরপরে কোনো সাবমিশন কিন্তু নেওয়া হবে না, টাইমলাইন কিন্তু কোনোভাবেই এক্সটেন্ড করা হবে না, ওই টাইমের মধ্যে অবশ্যই সাবমিট করে ফেলবেন।
আচ্ছা স্যার থ্যাংক ইউ হ্যালো স্যার হ্যাঁ বলেন। স্যার স্যার ওভারফ্লো, আচ্ছা আচ্ছা বলেন বলেন ভাই বলেন। হ্যাঁ বলো বলো তুমি বলো। আচ্ছা স্যার ওভারফ্লোতে একটা কোশ্চেন ছিল কি স্যার, মানে লাস্ট ক্লাসের যেটা বলছিলাম, মানে স্যার ক্যারির সাথে তো স্যার আমার এটা কোনো সম্পর্ক না, আমি না। যদি দেখবো যে মানে, কারণ স্যার আমাদের কোশ্চেন একটা ছিল যে ক্যারি আছে বাট তাও মানে ওভারফ্লো হচ্ছে না, আমরা তো সেই ক্ষেত্রে জাস্ট অ্যাপ্লাই মানে অ্যাপ্লাই করে দেখবো আর কি, যদি হয় তাহলে মানে বসাবো, আদারওয়াইজ না, ক্যারির সাথে কোনো সম্পর্ক। হ্যাঁ রাইট, ক্যারির সাথে ওভারফ্লোর কোনো রিলেশন নাই। এরকম হতে পারে যে ক্যারি ফ্ল্যাগে আপনি 1 সেট করছেন, স্টিল ওভারফ্লোতে 0। তো ওভারফ্লোর জন্য জাস্ট যে আমি যে 4টা কন্ডিশন আপনাকে দেখালাম ওইগুলা ফলো করলেই হবে। স্যার অ্যাসাইনমেন্টে আমার মনে হচ্ছে মানে আমি মানে আপনি ওটা দেখলাম যে এটা মানে অ্যাসাইনমেন্ট 5 নাম্বার কোশ্চেন দেয়, আমার কাছে মনে হয় যে স্যার ওইখানে জিরো, আপনি যে আমাকে যে রুলস গুলা বললেন আমি ওই রুলস গুলো দেখলাম যে ওইখানে 0 হওয়ার কথা অ্যান্সারে ওভারফ্লোতে, কিন্তু আপনি ওই জায়গায় 1 দিছেন। একটু যদি ওই জিনিসটা একটু ক্লিয়ার করতে। আচ্ছা আর পিএফটা ঠিক আছে, পিএফটা আমি দেখলাম আমার 1 হয়েছে, আপনি মাঝে আমার ওই জিনিসটা একটু ভুল হয়েছে আমার কাছে মনে হয়, একটু যদি দেখাইছেন এটা। আচ্ছা হ্যাঁ আসতেছি। 5 নম্বরটা আচ্ছা কোশ্চেন ফার্স্টে দেখি তুলতে আমার ভুল হয়েছে কিনা। 8BCD - 71AB, 8BCD - 71AB। আচ্ছা এটা করলাম। তো কোনটায় প্রবলেম? ওভারফ্লোতে না? হ্যাঁ আচ্ছা তাহলে এই জায়গায় দেখেন, এই জায়গায় কি করতেছি, ফার্স্টে প্রথম নাম্বারটা যদি চেক করি, এটা সাইন বিট অ্যাকচুয়ালি কত? 1 না? 8 কে বাইনারিতে কনভার্ট করলাম 1000, তাহলে এটা কি একটা তার মানে এটা নেগেটিভ নাম্বার। নেগেটিভ নাম্বার। আর পরেরটা নেগেটিভ নাম্বার, এটা কি নেগেটিভ? এটা ওটা পজিটিভ নাম্বার। একটা নেগেটিভ থেকে যদি একটা পজিটিভ নাম্বার মাইনাস করি, রেজাল্ট কি আসা উচিত? একটা হ্যাঁ নেগেটিভই আসার কথা। নেগেটিভ আসার কথা। আর আমার সাইন ফ্ল্যাগ কত সেট করা? সাইন ফ্ল্যাগ 0। তাহলে কি রেজাল্টটা পজিটিভ না? স্যার এই না এখানে সাইন মানে আমার তো আসছে রেজাল্ট আসছে তো 1 আসছে লাস্টে, তার মানে এটা নেগেটিভ আসছে। না তাই না? এই 1 কি হেক্সাডেসিমাল না? স্যার আমি তো বাইনারিতে করলাম, মানে বাইনারিতে করে আমার লাস্টে 1ই আসছে, তার মানে তো আমার নেগেটিভই আসছে। এই জায়গায় দেখেন, আপনি যদি বাইনারিতে বিয়োগটা করেন তাহলে কিন্তু এই রেজাল্ট জেনারেট হবে। এটা দেখতে পাচ্ছেন, এটা জেনারেট হবে। এই রেজাল্টটা কিন্তু হেক্সাডেসিমাল। কিন্তু আমি স্যার বাইনারিতে করাতে আমার আসছে 1111101, মানে এরকম আসছে, মানে লাস্টে 1 আসছে। আমি তো ঠিকভাবে স্যার 3টা 1 করলে বাইনারিতে, আমি তো হাতে করছি তো 3টা 1 করলে তো বাইনারিতে 1ই আসে আর হাতে 1 থাকে না। আচ্ছা আপনি কি জাস্ট এই যে 8 - 7 এটা করেছেন, মানে শুধু এইটুক বিয়োগ করেছেন? না স্যার হ্যাঁ মানে হ্যাঁ আমি পুরাটা হ্যাঁ বাইনারি করে আমি ওইটাকে বাইনারিতে করে তারপর পুরো বিয়ে করছে। আচ্ছা দাঁড়ান আমি বলি। আপনি বাইনারি যে ক্যালকুলেশনটা, আপনি কি জাস্ট এইটুক মাইনাস করেছেন যে 1000 - 0111 এইটুক মাইনাস করেছেন, নাকি হচ্ছে পুরো 16 বিট বাইনারিতে লিখে ওই 16 বিট থেকে পরে? হ্যাঁ পুরো 16 বিট করছে, পুরো 16 বিট করছে। পুরো 16 বিট করলে তো এরকম হওয়ার কথা না। আপনি একটু কাইন্ডলি ক্যালকুলেটরে আরেকবার, আপনার হাতের কাছে ক্যালকুলেটর আছে? আচ্ছা নিচ্ছি দাঁড়ান। স্যার আমাদের অ্যানসারটা তো স্যার আপনার যেটা আসছে এরকমই আসছে। এটাই জি স্যার এটাই আসছে। জি স্যার আমাদের অ্যানসার ঠিক আছে, এরকমই আসছে। আচ্ছা দেখি ওনার একটু ক্যালকুলেটরটা নিক। স্যার হয়তোবা আমারই ভুল হইতে পারে। স্যার সমস্যা নেই, এটা আমি চেক করে দেখব না স্যার, সমস্যা নেই। আচ্ছা তাহলে এটা চেক করে দেখলে আশা করি এটাই আসার কথা। আচ্ছা স্টিল যদি আপনার কনফিউশন থাকে আপনি পরে হচ্ছে আবার আমার সাথে কন্টাক্ট করতে পারেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এটা গেল। তাহলে আমি মেইনলি যে জিনিসগুলো ডিসকাস করতে চাচ্ছিলাম ওইটুকু কভার হয়ে গেছে। এবার আপনাদের কোনো টপিক বা কোনো পার্ট নিয়ে কোশ্চেন থাকলে বলতে পারেন। স্যার 4 এর একটু অ্যানসারটা যাবেন? 4 এর অ্যানসারটা হচ্ছে অ্যাকচুয়ালি 150 কেবি আসার কথা। যারা হচ্ছে একটু দশমিকের পার্টগুলো বাদ দিয়ে কাজ করেছেন তাদের 153। জি স্যার আমি স্যার দশমিকের পার্ট বাদ দিয়ে করছি, তো আমার আসছে 200 আসবে না অ্যাকচুয়ালি। তাহলে আপনার কোনো জায়গায় স্যার 153.245 এরকম একটা কিছু আসছে। জি স্যার স্যার 0.01 নিলে স্যার 200 আসে। মানে স্যার যদি দশমিকের পর 2টা নেই আর যদি সবটা নেই তাহলে স্যার 150 আসে। এই স্যার 0.01 যদি শুধু নেই। শুধু 0.01 নিছেন? আচ্ছা জি স্যার। আমি না এই কনভার্সনটা পরে আর করি নাই। আচ্ছা কিলোবাইটে। আচ্ছা কিলোবাইট একটু দাঁড়ান, কোশ্চেনটা কি কিলোবাইটে চাচ্ছিল? আচ্ছা কিলোবাইটে চাই নাই তো, যারা কনভার্ট করেন নাই তাতে কোনো সমস্যা নাই।
আর যাদের হচ্ছে আমি যতদূর দেখছি অনেকের হচ্ছে আপনার মোস্ট প্রবলি 013 পর্যন্ত নিচ্ছে, তাদের হচ্ছে 153 সামথিং আসছে। আপনি জাস্ট 01 নিছেন, তাহলে অনেক বেশি ডিফারেন্স হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, অ্যাসাইনমেন্ট তো মেনলি গ্রেডার চেক করবে। আচ্ছা না, আপনার তো সি সেকশন, আপনাদেরটা আমি চেক করব। তো এই জায়গায় খুব বেশি না, ধরেন এই কোশ্চেনের জন্য মার্ক অ্যাকচুয়ালি কত ছিল, 4 এর জন্য 1.5 মার্ক, আপনার 0.5 কাটা যাবে অ্যাকচুয়ালি, জায়গায় 1 পাবেন। স্যার তাহলে কত রূপ নিব স্যার দশমিকের পরে? সবচেয়ে বেটার হয়ে হচ্ছে বা যে কোনো ম্যাথ করার মেইন ওয়েটা হচ্ছে আপনি দশমিক পুরাটাই নেবেন, পুরোটা নিয়ে ক্যালকুলেশন করে একদম লাস্ট যে রেজাল্টটা ওই জায়গায় হচ্ছে আপনি শর্ট করবেন। আর এছাড়াও যদি আপনি আগে থেকে কমায় রাখতে চান তাহলে দশমিকের পর অবশ্যই 3 থেকে 4 ঘর, অ্যাটলিস্ট 3 থেকে 4 ঘর নিয়ে পরে ক্যালকুলেশনগুলো করবেন। অ্যাকচুয়াল ওয়ে হচ্ছে আচ্ছা আচ্ছা পুরাটাই নেওয়া, কারণ আপনি তো ক্যালকুলেটারেই করতেছেন, আপনার তো এরকম না যে বারবার এই ভ্যালুটা বসানো লাগবে। ক্যালকুলেটারে তো ডিরেক্ট আপনি এই ভ্যালুটা লিখতে পারেন। স্যার এটার জন্য স্যার মার্কস কাটেন না স্যার? 0.5 তো এই জায়গায় যদি আপনি চিন্তা করেন যে 20 মার্কেটটা কনভার্ট হবে 5-এ, তো 20-এ যদি 0.5 কাটা যায় অ্যাকচুয়ালি আপনি 5-এ 5ই পাচ্ছেন। এই জায়গায় 0.25 বা কত যে অ্যাকচুয়ালি কাটে ওইটা তো আমি সিলিং করেই দিব, তো এইটুকের জন্য সমস্যা হবে না। ওকে স্যার, ঠিক আছে স্যার। আচ্ছা, নেক্সটে আর কোনো প্রবলেম বা কোনো টপিক নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? ওভারফ্লোর বিষয়টা স্যার তাহলে এরকম যে আমি যদি নেগেটিভ ভ্যালু থেকে পজিটিভ ভ্যালু বাদ দেই, সেই ক্ষেত্রে যে পজিটিভ আনসার আছে সেটাও সেই ক্ষেত্রে ওভারফ্লো হইতেছে। তো হ্যাঁ, এছাড়া ক্যারির বিষয়টা তো আমার দেখার দরকার না নেই, না দেখার দরকার নেই। ক্যারি কি হইতেছে না হইতেছে। হ্যাঁ না, ক্যারির সাথে ওভারফ্লো রিলেশন নাই, ওইটা ক্যারি ফ্ল্যাগের জন্য আপনি জাস্ট দেখবেন যে রেজাল্ট যত বিটের আসার কথা, মানে ধরেন 16 বিটের নাম্বার নিয়ে কাজ করতেছেন, রেজাল্ট 16 বিটাই আসছে কিনা, 16 থেকে যদি 1 বিট বেশি আসে, 17 বিট আসে, তখন হচ্ছে আপনি ক্যারি ফ্ল্যাগে 1 সেট করবেন। এটা জাস্ট ক্যারি ফ্ল্যাগের জন্য, ওইটা নিয়ে ওভারফ্লো নিয়ে কোনো চিন্তা নেই। স্যার জি স্যার ওই অ্যাসাইনমেন্ট 5 নাম্বারটায় মানে আপনি তো বললেন যে নেগেটিভ নাম্বার, ওটা তো নেগেটিভ ছিল, হ্যাঁ, আর একটা ছিল পজিটিভ। তো নেগেটিভের সাথে যদি আমরা একটা পজিটিভ ভ্যালু করি তাহলে তো আমরা নেগেটিভই পাই। তো আপনি বলছিলেন যদি আমরা নেগেটিভ পাই তাহলে তো হইলো, এখানে তার ওভারফ্লো হচ্ছে না, তাহলে স্যার ওইখানে জিরো হওয়ার কথা না? কিন্তু এই জায়গায় তো নেগেটিভ পান নেই, যেটা বলেছিলাম যে আপনার রেজাল্ট যেটা আসলো ওটা সাইন ফ্ল্যাগে কত, 0 না? হ্যাঁ। তার মানে কি পজিটিভ নাম্বার জেনারেট হলো না? হ্যাঁ। তাইলে কি ওভারফ্লো হয়েছে না? মানে নেগেটিভ মাইনাস পজিটিভ করলে আসা উচিত ছিল পজিটিভ, নেগেটিভ, বাট আসলো হচ্ছে পজিটিভ। আচ্ছা, আর স্যার আচ্ছা আমরা যদি বাইনারিতে করি তাহলে বাইনারিতে করলে তো বিয়োগ করব না? হ্যাঁ, মানে এই বাইনারিতে করলে মানে কি, যে এই নাম্বারটাকে আপনি বাইনারিতে কনভার্ট করছেন, ওইটা থেকে বিয়োগ করবেন এই নাম্বারের করেসপন্ডিং বাইনারি ভ্যালুটা। হ্যাঁ, আর হেক্সাডেসিমাল করেন, বাইনারি করেন, এই জায়গায় তো বিয়োগ করার অপারেশনই করতে হচ্ছে। আচ্ছা আচ্ছা স্যার নেগেটিভ মাইনাস যদি নেগেটিভ হয় তাহলে কি হওয়া উচিত? নেগেটিভ মাইনাস নেগেটিভে ওইটা ফিক্স নাই, ওইটা আপনার তখন কন্ডিশন হয়ে যাবে যে আপনার কোন নাম্বারটা বড় না ছোট। যদি পরের নাম্বারটা অনেক বড় হয় তাহলে ধরেন ফর এক্সাম্পল আমি করতেছি হচ্ছে -2 -5, তাহলে রেজাল্ট কি হবে, +3 না? হ্যাঁ, তাইলে আপনার পরের নাম্বারটার উপর ডিপেন্ড করতেছে, যে পরের নাম্বারটা যদি বড় হয় তাহলে রেজাল্ট পজিটিভ হবে, আর পরের নাম্বারটা যদি ছোট হয় রেজাল্ট নেগেটিভ হবে। বাট এত কেসগুলো আপনাদের এই কোর্সের জন্য আর কনসিডার করার দরকার নেই, এত কিছু হচ্ছে আমি আপনাকে চেক করতে দিব না। আপনার যে 4টা কেস আমি বললাম ওগুলো ফলো করে ওভারফ্লো ফ্ল্যাগটা সেট করলেই হবে, এত কঠিন জিনিস হচ্ছে। যদি এরকম হয় যে আমার মানে ফার্স্ট 2 ডিজিটে উপরেরটা নিচেটা ধরুনটা 1 1 আছে কিন্তু আমার রেজাল্ট আসছে নিচে 0, ঠিক আছে, মানে পজিটিভ, তাহলে এটা কি হবে? আচ্ছা, যে ওইটাই বললাম যে আপনি অ্যাকচুয়ালি কি দুইটা নেগেটিভ নাম্বারকে মাইনাস করতেছেন, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাইনাস করে আপনার রেজাল্ট আসলো পজিটিভ, তখন আপনার ওই কেসগুলাই চলে যাবে। তখন আপনার চেক করতে হবে আবার কি, যে কোন নাম্বারটা বড়, প্রথম নাম্বারটা না সেকেন্ড নাম্বারটা। বাট এই কোর্সের জন্য আপনাকে এত পেঁচানো কোশ্চেন হচ্ছে আমি দিব না, ওইটাই বললাম যে এই জিনিসগুলো আপনাদের এত ডিটেলসে জানার দরকার নেই। বা সিটি টুর যে ইয়াটা ওটা তো যোগ যদি করি লাস্টে তো 1 1 থেকে নিচে তো 0 আসে, ক্যারি অন আসে। বুঝিনি কথাটা। আচ্ছা দাঁড়ান আমি একটু এক্সাম্পল দিয়ে বলি। স্যার জি বলেন। স্যার ওভারফ্লোর মানে বেসিক্যালি যে কন্ডিশনগুলো স্যার ক্লাসে বলছিলেন না,
ওগুলো মানে ফলো করলেই তো হবে, তাই না? হ্যাঁ, ওগুলো ফলো করলেই হবে। স্যার আর একটা বার কি স্যার লাস্ট ওভারফ্লোর যে কন্ডিশন গুলো, এটা কি জাস্ট আরেকটা বার স্যার বলে দেওয়া পসিবল? মানে একেবারে ঠিক আছে, সবগুলো স্যার ওভারফ্লোরটা হ্যাঁ হ্যাঁ বলতেছি আমি। আচ্ছা, এর আগে উনি যে কোশ্চেনটা করছিলেন ওইটা বলতেছি, যে আপনাকে যেটা আমি এক্সাম্পল বললাম যে -2 থেকে আপনি করতেছেন কি -2 -5। আচ্ছা, আর ধরেন আরেকটা এক্সাম্পল বলি, আমি করতেছি হচ্ছে -2 -1। আচ্ছা, তো ধরেন হচ্ছে এই অপারেশনটা করতেছেন, এই অপারেশন করতে দিয়ে আপনি দেখলেন হচ্ছে রেজাল্ট আসলো হচ্ছে পজিটিভ। তো এই জায়গায় আপনার কি চেক করতে হবে? আপনার চেক করতে হবে যে যেহেতু আমি দুইটা নেগেটিভ নাম্বারই বিয়োগ করতেছি, আমার প্রথম নাম্বারটা যেটা থেকে আমি বিয়োগ করতেছি এটা বড়, নাকি যেটা কে মাইনাস করতেছি ওইটা বড়? এই জায়গায় কোনটা বড়? পরেরটা না? পরেরটা যদি বড় হয় তাহলে রেজাল্ট অবশ্যই পজিটিভ আসার কথা। তাহলে এই জায়গায় যদি আমার রেজাল্টটা পজিটিভই আসে, আমার ঠিক আছে, কোনো ওভারফ্লো হয়নি। বাট এই জায়গায় যদি আপনার আসতো নেগেটিভ, তাহলে বলতাম যে ওভারফ্লো। ঠিক আছে, এই জায়গায় যদি পজিটিভের জায়গায় আমার আসতো যে ইফ রেজাল্ট হচ্ছে নেগেটিভ দেন ওভারফ্লো। আর এটার কেসে দেখেন আপনার সেকেন্ড নাম্বারটা ছোট না? ছোট হইলে আপনার রেজাল্টটা নেগেটিভই আসা উচিত। এখানে যদি পজিটিভ -1 তো বড় হওয়ার কথা। জি স্যার, -1টা ছোট কিভাবে স্যার? মানে ছোট কিভাবে সাথে কম্পেয়ার করি? আমি বলি ছোট বলতে আমার একটু একটা ফোন আসছে। আচ্ছা, ছোট বলতে আমি জাস্ট নিউমেরিক ভ্যালু হিসেবে, চিহ্ন সহ না, নিউমেরিক ভ্যালুটা 2 এর তুলনায় 1 বড় না ছোট এই হিসেবে। নিউমেরিক ভ্যালু নট হচ্ছে আপনার সাইন ছাড়া চিন্তা করতে হচ্ছে, যেটা 2 এর তুলনায় 5 বড় না ছোট, এইভাবে চিন্তা করার কথা বলতেছিলাম। বুঝতে পারছি স্যার। আচ্ছা, তাহলে আমার এই জায়গায় বিয়োগের ক্ষেত্রে আমার কি এটা তো হেক্সা ডেসিমেলে থাকে, তো আমার তো যদি থাকে একটা মানে আমি তো বাইনারি থেকে কিভাবে এভাবে করব? হেক্সা ডেসিমেলে থাকে না, ওটা থেকে আমি তো বাইনারি, যেমন যদি আমার উপরে থাকে 8 নিচে থাকে 9, তো আমার 8 এর বাইনারি তো 1000, আর নিচের 9 হলো 1001। এখন একটা জিনিস হচ্ছে আপনি চাইলে কনভার্ট করেই দেখতে পারেন জিনিসটা, নাম্বারটা ডেসিমালে। এটা কি বিয়োগটা কি পুরা এই মানে পুরাটা থেকে বিয়োগ, নাকি প্রথম যে একটা ডেসিমেল নাম্বার এই একটার বিয়োগ? বুঝিনি পুরো নাম্বারটা বলতে। আর একটা আমি যে এই বিয়োগটা করছি, এটা তো শুধু উপরের একটা বাইনারি সংখ্যার সাথে আরেকটা বাইনারি সংখ্যার বিয়োগ না? পুরাটার একটা বাইনারি সংখ্যার সাথে তো একটু হ্যালো, আমি ক্লাস নিচ্ছি। হ্যালো, হ্যাঁ আচ্ছা, যেটা বলতেছিলেন আর কি, আমাকে একটু একটা এক্সাম্পল দিয়ে বোঝাতে পারবেন? আমরা তো এখানে তো আর কোনো ওইরকম সংখ্যা না, 0 আর 1 বাইনারিতে, আমি কিভাবে বুঝবো যে কোনটা বড় কোনটা ছোট? আমি আচ্ছা, একটা ওয়ে হচ্ছে, দেখেন আপনি যদি বাইনারি একটা নাম্বার বলি যে 001, আরেকটা নাম্বার বলতেছি হচ্ছে আমার বাইনারি 101, আপনি কি বলতে পারবেন এই জায়গার মধ্যে কোন নাম্বারটা বড়? নিচেরটা বড়। অবভিয়াসলি। এটা কেমনে বুঝলেন? তো তিন সংখ্যা থেকে কনভার্ট করে স্যার, আমার 5 কনভার্ট করে বোঝা যায়। তার থেকে এই জায়গায় আমার এলএসবি সাইডে যে জায়গায় 1 মানে এমএসবি সাইডে যে জায়গায় আমার আগে 1 পাবো, এই জায়গায় যেরকম আমার একদম টপ এমএসবি যেটা ওই জায়গায় 1 আছে, আর এই জায়গায় হচ্ছে এমএসবি তে 0 আছে। তার মানে কি এই দুইটার মধ্যে নিচের নাম্বারটাই বড় হবে না? এটা আমি আসলে কি পুরোটার সাথে ইয়া করব, নাকি প্রত্যেকটা হেক্সাডেসিমেল নাম্বারের সাথে ইয়া করব 4 ডিজিট নিয়ে? যেমন এখানে যদি থাকে আমার 8 আর 9 হেক্সাডেসিমেল, ওটা নিব, নাকি যদি আমি পুরাটা নিব, যেমন HCBA এরকম চারটা নিব, নাকি শুধু একটা নিব ওইখান থেকে ফার্স্ট যেটা ছিল ওইটা? মানে আপনার কোশ্চেনটা কিছুটা বুঝতে পারতেছি, যে আমার যদি 8 হয় তাহলে আপনি কি বলতেছেন 8 হইলে আমার কি অ্যাকচুয়ালি আমি যে 100 এটাকে নিতে হবে না কতটুকু নিতে হবে এটা? হ্যাঁ, নাকি এটার সাথে তো আমাদের সাথে তো যোগ করি বা বিয়োগ করি তো একটা
4 ডিজিটের বা 3 ডিজিটের পুরোটাই নিবেন আপনি হচ্ছে 8 এর পুরোটাই নিব নাকি 8 যে যদি আমি 8 কে হেক্সাডেসিমালে বলি এটা করেসপন্ডিং বাইনারি বলতে 4 বিট বোঝায় এই 4 বিটের 4টা বিট আপনার নিতে হবে পুরোটাই নিতে হবে না সেটা জিজ্ঞেস করলাম আমি 4 বিট দিব নাকি তো আমাদের তো যেই যোগগুলো আছে তো তাইলে 4টা আছে মানে আমাদের হলো 16 বিটের 16 বিটই নিব না 16 বিট না আপনাকে যদি আমি জাস্ট এইটুক বিয়োগ করতে বলি যে 8h মাইনাস 9h তাহলে আপনার 16 বিটে করবেন না যতটুকু এই নাম্বারটা কত 8 কে হচ্ছে হেক্সাডেসিমালে কনভার্ট করলে 4 বিট আসবে আর 9 কে কনভার্ট করলে 4 বিটই নেবেন আপনার 16 বিট নিয়ে কাজ করার কোনো দরকার নেই 4 বিটের কাজটা হবে সেটাই আমি বুঝি না স্যার একটা কোশ্চেন ছিল স্যার হ্যাঁ দাঁড়ান একটু আরেকজন হচ্ছে যে ওভারফ্লোর প্লেসগুলো আরেকবার বলতে বলছেন ওটা আরেকবার বলি ওটা বলে হচ্ছে পরে আপনার কোশ্চেনটা নিচ্ছি তো ওভারফ্লো প্লেসগুলো হচ্ছে এরকম আমার হচ্ছে একটা পজিটিভ নাম্বারের সাথে যদি হচ্ছে একটা পজিটিভ নাম্বার যোগ করি তাহলে রেজাল্ট আসা উচিত হচ্ছে আমার পজিটিভ বাট আপনার আসলো হচ্ছে নেগেটিভ এটা হচ্ছে আমার ওভারফ্লো নেক্সট আমার হচ্ছে একটা নেগেটিভ নাম্বারের সাথে একটা হ্যাঁ বলুন এখানে তো স্যার নেগেটিভ আসলে 1 সেট করব যদি পজিটিভ আসে তখন কি 0 সেট করতে হবে হ্যাঁ যদি পজিটিভ আসে তাহলে ঠিক আছে তাহলে ওভারফ্লো ফ্ল্যাগে হচ্ছে আপনি 0 সেট করবেন না স্যার যদি পজিটিভ আসে তখন কি 0 সেট করব হ্যাঁ ওইটাই বললাম যে এই জায়গায় যদি আপনার পজিটিভ আসতো তাহলে আমার তখন হয়তো ওভারফ্লো ইকুয়ালস টু হচ্ছে 0 এটাই কোশ্চেন ছিল না অন্য কিছু বলতে চাচ্ছিলাম এটাই বললাম যে যদি এই রেজাল্টটা কিভাবে সেট করব মানে ইনডেক্সের সাইন ফ্ল্যাগের যে ইনডেক্সটা আছে সেটার রেজাল্ট যদি 1 আসে তাহলে হচ্ছে নেগেটিভ আর 0 আসলে পজিটিভ হ্যাঁ সাইন ফ্ল্যাগের যদি 1 আসে তাহলে বুঝবেন আপনার রেজাল্টটা নেগেটিভ আর সাইন ফ্ল্যাগের যদি 0 আসে তাহলে বুঝবেন রেজাল্ট পজিটিভ আর যে নাম্বারগুলা বোঝার জন্য আপনার সবসময় নাম্বারের এমএসবিটা চেক করবেন এমএসবিতে যদি 1 থাকে তাহলে বুঝবেন নাম্বারটা নেগেটিভ আর এমএসবিতে যদি 0 থাকে তাহলে নাম্বারটা হচ্ছে আমার পজিটিভ এখন হচ্ছে 16 বিটের যে ইনডেক্স থাকে সেখানে সাইন ফ্ল্যাগের ইনডেক্স হচ্ছে 8 নাম্বারটা চেক করতে হবে নাকি 16 নাম্বার ডিজিট যেটা সেটা 16 বিটের যদি আপনার নাম্বারটা হয় বা যোগ বিয়োগের কাজ যদি করতেছেন 16 বিট নিয়ে তাহলে এমএসবি কি 8 নম্বর বিট হবে না 16 নম্বর বিট হবে আপনার কি মনে হয় 16 নম্বর ওইটাই অ্যাকচুয়ালি সাইন ফ্ল্যাগের ভ্যালু কি তাহলে ওটা দিয়ে কনসিডার অবশ্যই 16 নম্বর বিটের ভ্যালুটা স্যার প্রায়োরিটি একটা ফ্ল্যাগ আছে না জি প্রায়োরিটি ফ্ল্যাগ হ্যাঁ স্যার ওইটা একটু মানে রিভিউ করবেন একটু রিভিউ করব এটা একটু শেষ করি তাহলে তো এটা গেল ফার্স্ট কেস এটা হচ্ছে সেকেন্ড কেস থার্ড কেস হচ্ছে আপনি একটা নেগেটিভ নাম্বার থেকে পজিটিভ নাম্বার থেকে যদি একটা নেগেটিভ নাম্বার মাইনাস করেন তাহলে রেজাল্ট আসা উচিত ছিল হচ্ছে পজিটিভ বাট এই জায়গায় আসলে হচ্ছে নেগেটিভ আর লাস্ট কেস হচ্ছে আমার একটা নেগেটিভ নাম্বার থেকে আপনি একটা পজিটিভ নাম্বার মাইনাস করতেছেন এটা আসা উচিত ছিল হচ্ছে অ্যাকচুয়ালি নেগেটিভ বাট আসলে হচ্ছে আমার পজিটিভ এই 4টা কেসের জন্য আপনি ওভারফ্লো ফ্ল্যাগে 1 সেট করবেন এই 4টা বাদে বাকি যে কোনো কেসের জন্য ওভারফ্লো ফ্ল্যাগে 0 সেট করবেন ওকে আচ্ছা যে ক্লিয়ার বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে এটা গেল নেক্সট হচ্ছে একজন প্যারিটি ফ্ল্যাগ নিয়ে জিজ্ঞাসা করলেন তো প্যারিটি ফ্ল্যাগটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাসাইনমেন্ট দিয়ে যদি বলি প্যারিটি ফ্ল্যাগের জন্য যেটা বলেছিলাম যে প্যারিটি ফ্ল্যাগের জন্য আপনি চেক করবেন সবসময় লোয়েস্ট 8টা বিট যত বিটেরই আপনি অপারেশন করেন না কেন লোয়েস্ট 8টা বিট চেক করবেন এখন 8 বিটের ছোট যদি আপনাকে অপারেশন দেওয়া হয় যে 4 বিটের দুইটা নাম্বার আমি যোগ বিয়োগ করতে বলতেছি তখন তার 8টা বিট নাই আপনার রেজাল্টই হচ্ছে 4 বিটের তাহলে 4 বিটই চেক করবেন বাট আপনাকে যদি 32 বিট 16 বিট এত নাম্বারের অপারেশন করতে বলি তাহলে চেক করবেন সবসময় এলএসবি সাইডের 8টা বিট এই জায়গায় এলএসবি সাইডের 8টা বিট কতটুকুর মধ্যে আছে 22 তাহলে 22টাকে আপনি বাইনারিতে কনভার্ট করবেন দেখেন এই জায়গায় কয়টা 1 আছে দুইটা কি ইভেন নাম্বার না অড নাম্বার ইভেন নাম্বার তাহলে প্যারিটি ফ্ল্যাগে 1 সেট করবেন আর এটা অড হইলে প্যারিটি ফ্ল্যাগে 0 সেট করতেন আচ্ছা ঠিক আছে আর কোন ইভেন হলে 1 হ্যাঁ ইভেন হলে 1 আর আচ্ছা আর এই হলে অড হচ্ছে 0 হ্যাঁ অড হলে 0 স্যার কমেন্ট বক্সে স্যার একটা কোশ্চেনটা একটু দিছি ওটা যদি স্যার দেখুন এখানে স্যার হ্যাঁ বলেন স্যার নিচেরটা স্যার বুঝতেছিলাম না মানে স্যার এখানে মানে স্যার ওইটুকু বুঝছি বাট স্যার বলতেছে প্রোভাইড দ্য করেসপন্ডিং অ্যাড্রেস রেঞ্জ
স্টার্টিং অ্যাড্রেস, থার্ড অ্যাড্রেস এন্ড এন্ড অ্যাড্রেস। এটা স্যার মানে বুঝতেছিলাম। আচ্ছা, তো এই কোশ্চেনে আপনার চেঞ্জটা মানে প্রথম পার্টটা আপনি করতে পারবেন। তো অ্যাড্রেস ম্যাপিং এর ক্ষেত্রে কি কি জানতে চাচ্ছে যে স্টার্টিং অ্যাড্রেসটা আর থার্ড অ্যাড্রেস আর এন্ডিং অ্যাড্রেস। তো এখন আপনাকে তো আমি যখন হচ্ছে অ্যাড্রেস ম্যাপিংটা দেখাচ্ছিলাম, অ্যাড্রেস ম্যাপিং এর জন্য স্টার্টিং আর এন্ডিং এটা কি আমি করাচ্ছিলাম না? জি স্যার, মানে একদম লোয়েস্ট আর হাইয়েস্ট। হ্যাঁ, এখন থার্ড অ্যাড্রেস বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়? প্রথমটা, দ্বিতীয়টা, তারপরে ৩ নম্বরটা। ৩ নম্বরটার জন্য আমার কি চেঞ্জ হবে? আচ্ছা, আমি একটু আপনাকে দেখাই। তাহলে কি স্যার আমি মানে লোয়েস্ট যেখানে সবগুলো 0 0 ধরতাম তাহলে কি শুধু স্যার মানে হ্যাঁ, আমি বলতেছি। এটা চেঞ্জ করে দিলে ধরেন হচ্ছে এই জিনিসটাই। এই জিনিসে আমি যদি হচ্ছে আপনাকে বলি যে থার্ড অ্যাড্রেসটা বের করতে, তাহলে অ্যাকচুয়ালি কোন জায়গায় চেঞ্জ হবে একটু বলতে পারেন? একদম লিস্ট বিটে 1 1। লিস্ট বিটে দেখি এই জায়গায় হচ্ছে প্রথম, তারপরে হচ্ছে 1, হ্যাঁ, তারপরে না 1 1 0ই হচ্ছে আমার থার্ড হয়ে যাবে না? ও জি স্যার, মানে সেকেন্ডটাই তো যেহেতু 0 থেকে শুরু হচ্ছে তো 1 0 তে থার্ড হবে। হ্যাঁ, এটাই আর মানে তাহলে স্যার ইন্ডেক্সটা কি স্যার 0 থেকে মানে 0 থেকে তো ধরবো। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি স্যার। এটা তো এইটুক কাজ করে তারপরে 4 বিট করে কনভার্ট করে দিবেন, ওইটাই হচ্ছে থার্ড অ্যাড্রেসটা আপনার লিখে। তার মানে স্যার আগে যেখানে আমরা জাস্ট লোয়েস্ট আর হাইয়েস্ট দিতাম, এখানে জাস্ট ওই মানে 3 নাম্বার অ্যাড্রেসের জন্য যেটা আসবে ওইটাই দিয়ে দেব। হ্যাঁ স্যার, বুঝতে এটাই। ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন? নেগেটিভ প্লাস নেগেটিভ তো নেগেটিভ না? বুঝিনি। নেগেটিভ নেগেটিভ প্লাস নেগেটিভ কি নেগেটিভ না? হ্যাঁ, নেগেটিভ প্লাস নেগেটিভ অবশ্যই নেগেটিভ আসার কথা, বাট যদি আপনার 1 আসে মানে প্লাস আসে তাহলে ওভারফ্লো ফ্ল্যাগে পজিটিভ আসলে হলো ওভারফ্লো। জি জি, যদি নেগেটিভ প্লাস নেগেটিভ পজিটিভ। আরেকজন কি যেন কোশ্চেন করতেছিলেন স্যার? অ্যাড্রেস ম্যাপিং এ কি হচ্ছে? আচ্ছা, মানে ওনার যে কোশ্চেনটা ওইটা বুঝেননি তাই না? না, অ্যাড্রেস ম্যাপিং এ কি স্টার্টিং ভ্যালু দেওয়া থাকতে পারে কোশ্চেনে যে এটা থেকে স্টার্ট হবে? তারপর হ্যাঁ, ইন্ডেক্স আপনাদের যেটা আমি আরেকটা ম্যাথ বা কোশ্চেন দেখিয়েছিলাম, যেটা হচ্ছে আমি লাস্ট ক্লাসে সলভ করালাম, যে আপনাকে যে বি নম্বর কোশ্চেনে কি বলা হচ্ছে যে আপনার মেমোরি রেঞ্জটাই বলে দিচ্ছে যে স্টার্টিং অ্যাড্রেসটা, অ্যাড্রেস ম্যাপিং এর ক্ষেত্রে স্টার্টিং অ্যাড্রেসটা কত হবে আর এন্ডিং অ্যাড্রেসটা কত হবে, এটা কোশ্চেনেই বলে দিচ্ছে। বলে দিয়ে বললো যে এই রকম অ্যাড্রেস যদি আমি জেনারেট করতে চাই তাহলে আমার করেসপন্ডিং ডায়াগ্রামে কি চেঞ্জ হবে এটা বের করতে। তো এরকম কোশ্চেন অবশ্যই আসতে পারে আপনাদের। স্যার এসএফ এর ক্ষেত্রে হলো এমএসবি ভ্যালু বসানোর কথা। এমএসবি ভ্যালু কি 16 বিট পর্যন্ত নাকি তার আগে যদি কোনো ক্যারি থাকে সেটা কি এমএসবি ভ্যালু হিসেবে ধরা হবে? আপনার যদি নাম্বারগুলো হয় 16 বিটের, মানে 16 বিটের নাম্বার দিয়ে আপনি যোগ বিয়োগ যে অপারেশনটা করতেছেন এটা যদি আমি যোগ করে আমার 16 বিট এরা 20 বিটের আর কি ইয়াতে চলে আসলো। হ্যাঁ, বলতেছি যদি 16 বিটের নাম্বার দিয়ে আপনি যোগ বিয়োগের কাজটা করে থাকেন তাহলে রেজাল্টও অবশ্যই 16 বিটেরই রাখতে হবে। 17 নম্বর বিটের যদি কিছু আসে ওটা হচ্ছে ক্যারি ফ্ল্যাগের জন্য, এমএসবিটা হচ্ছে অবশ্যই 16 নম্বর বিটটা, রেজাল্টের এমএসবিটা অবশ্যই 16 নম্বর বিটটা। ঠিক আছে, ওকে, ঠিক আছে। আর কারো কোনো কোশ্চেন, কোনো টপিক নিয়ে কোশ্চেন? আচ্ছা, যদি না থাকে আমি হচ্ছে একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই। স্যার যদি মানে যদি একটু প্রবলেম হয় তাহলে কি আপনাকে স্যার মানে মেইল করব না কল দিব? আমাকে হচ্ছে মেইল দিবেন বা কলও দিতে পারেন, আপনার যেটা সুবিধা। ফার্স্টে হচ্ছে মেইল দেওয়া বেটার। মেইল দিয়ে যদি আমি আপনার জলদি রেসপন্ড না করি তাহলে কল দিয়ে দিবেন। দেন হচ্ছে যদি আপনার কাউন্সেলিং লাগে আমি একটা টাইম আপনাকে বলে দিব, আর যদি শর্টে কোনো কথা বললেই হয়ে যায় তাহলে তখন ফোনে আমি বলে দিব না কি করতে হবে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ স্যার। ঠিক আছে, আমি হচ্ছে একটু সবাই থাকেন একবার একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে পরে হচ্ছে শেষ করে দিচ্ছি ক্লাসটা। নূরে ইলাহি নিয়ে আছেন সিরিয়াল নাম্বার 1? আচ্ছা, নেই। তারপরে হচ্ছে সাদিয়া আহমেদ আছেন? আচ্ছা, নেই। তারপরে হচ্ছে সিরিয়াল নাম্বার 6 স্যার সাদিয়া আহমেদ আছি। আচ্ছা, সাদিয়া আহমেদ আছেন। তাসমিমা হোসেন জামিম আছেন? আছে স্যার, ও আছে, মানে ওর নেটওয়ার্কের প্রবলেম ছিল এতক্ষণ। আচ্ছা, পরে শাফিন ইসলাম আছেন? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমিনুল ইহসান ফয়সাল আছেন? প্রেজেন্ট স্যার, প্রেজেন্ট স্যার। ওকে, আর সৈয়দ সাজিদ ইসলাম আছেন? ইনি নাই। আচ্ছা, ঠিক আছে। এবার কারোর প্রবলেম না থাকলে তারা লিভ নিয়ে যেতে পারেন, আর কারোর প্রবলেম থাকলে স্টিল বলতে পারেন।
স্যার আল্লাহ হাফেজ স্যার, দোয়া করবেন স্যার আমাদের জন্য। হ্যাঁ অবশ্যই, ইনশাআল্লাহ। স্যার আসসালামু ওয়ালাইকুম আসসালাম। আপনাদের মোটামুটি সবকিছুই কভার করে দিয়েছি। আশা করি ঠিকমতো প্র্যাকটিস করলে আপনাদের মিড এক্সামটাও ভালো হবে। বেস্ট অফ লাক মিড এক্সামের জন্য। থ্যাংক ইউ স্যার, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। স্যার জি, যদি হরতাল বা এরকম কিছু দেওয়া হয় তাহলে তো আমাদের পরীক্ষা পেছানো হবে মাইক্রোটা, যদি এরকম হয় যে রবিবার হরতাল দিল বা অবরোধ দিল। এখন পেছানো হবে না অনলাইনে হবে না কি হবে এটা অ্যাকচুয়ালি আমি ঠিক বলতে পারছি না। এটা যদি হরতাল দেওয়া হয় তাহলে আপনার ডিপার্টমেন্ট থেকে যে ডিসিশন নিবে ওটা আপনাদের জানিয়ে দেওয়া হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমার কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার জিরো ফ্ল্যাগ কি সবগুলা ইনডেক্স যদি জিরো আসে তাহলে শুধু জিরো হবে? হ্যাঁ, শুধুমাত্র মানে আপনার টোটাল রেজাল্টটাই যদি জিরো হয়ে থাকে অ্যাকচুয়ালি, যে ধরেন 16 বিটের নাম্বার নিয়ে কাজ করতেছেন, 16টাই যদি জিরো হয় তাহলেই জিরো ফ্ল্যাগে আপনি 1 সেট করবেন, না হলে সবসময় জিরো রাখবেন। আর ক্যারি ফ্ল্যাগটা কেমনে সেট করতে হবে যদি 17 বিটের অ্যানসার চলে আসে তাহলে? হ্যাঁ, মানে হচ্ছে আপনি 16 বিটের নাম্বার নিয়ে কাজ করতেছেন, যোগ বিয়োগ হচ্ছে 16 বিটের নাম্বার নিয়ে করতেছেন। তারপরে যদি রেজাল্টটা আসে 17 নম্বর বিটে একটা 1 আসে তাহলে আপনি ক্যারি ফ্ল্যাগে 1 সেট করবেন। আর যদি বলি যে আপনি যোগ বিয়োগ করতেছেন 4 বিটের নাম্বার দিয়ে, আর তারপরে আপনার 5 নম্বর বিটে 1 আসলো, তাহলে কি করবেন বলেন তো? ক্যারি ফ্ল্যাগে 1 সেট করবেন না জিরো? জিরো। আচ্ছা, এটা ক্লিয়ার করে নেই। আপনি যত বিটের নাম্বার নিয়ে কাজ করতেছেন, সাপোজ হচ্ছে দুই বিটের নাম্বার নিয়ে কাজ করতেছেন, রেজাল্ট অবশ্যই আমার 2 বিটের আসবে। 3 নম্বর বিটে যদি একটা 1 থাকে তাহলে আপনি ক্যারি ফ্ল্যাগে 1 সেট করবেন। 4 বিটের নাম্বার নিয়ে কাজ করেন, রেজাল্টটা অবশ্যই আমার 4 বিটের হতে হবে। 5 নম্বর বিটে যদি কোনো 1 আসে তাহলে ক্যারি ফ্ল্যাগে 1 সেট করবেন। মানে সিম্পলি যদি বলি, আপনি যত বিটের নাম্বার নিয়ে কাজ করতেছেন রেজাল্ট এক্স্যাক্টলি তত বিটেরই হবে। তারপরে এক্সট্রা একটা বিটে যদি 1 আসে তাহলে আপনি ক্যারি ফ্ল্যাগে 1 সেট করবেন। বুঝতে পেরেছেন? ওকে, আচ্ছা আমি যদি দুইটা সংখ্যা যোগ করি, দুইটা বা চারটা মানে বাইনারি ডিজিট যোগ করি, তাহলে হচ্ছে ফোর্থ ভ্যালু যেটা আসবে মানে ফোর্থ ইনডেক্সে যে ভ্যালু আসবে সেটা কি অক্সিলারি ফ্ল্যাগ না? তখন কি সেটা ক্যারি হবে? হ্যাঁ, ফোর্থ ইনডেক্সে আপনার যদি কোনো ক্যারি থাকে তাহলে হচ্ছে আপনি অক্সিলারি ফ্ল্যাগে 1 সেট করবেন। তাহলে ক্যারিয়ার হচ্ছে অক্সিলারি কানেক্টেড? বুঝিনি কথাটা, আরেকবার বলবেন? ক্যারি ফ্ল্যাগ থাকলে হচ্ছে অক্সিলারি হবে এরকম কিছু? ওইটা গ্যারান্টিড না, ক্যারি হলে যে অক্সিলারি হবে এরকম কিছু গ্যারান্টিড না। এরকম হতে পারে যে ক্যারি ফ্ল্যাগে 1 আছে বাট অক্সিলারি ফ্ল্যাগে 0, উল্টাটাও হতে পারে, অক্সিলারি ফ্ল্যাগে 1 আছে ক্যারি ফ্ল্যাগে 0, এরকমও হতে পারে। স্যার আমি হচ্ছে এই যে ডিএম এর ম্যাথগুলো ওগুলা যদি একটু রিভিউ করেন। ডিরেক্ট মেমরি অ্যাক্সেস ম্যাথগুলো ঠিক আছে, আমি বলতেছি। বাকিদের কি কোনো কোশ্চেন আছে? নাহলে বাকিরা লিভ নিতে পারেন। বাকিরা মনে হয় চলে গেছে রুম থেকে। আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে এই জায়গায় আপনি কি মানে ডিএম দেখা যাচ্ছে না? আচ্ছা, আমি শেয়ারিং অফ করে দিয়েছি। ঠিক আছে, যে কোনো একটা ম্যাথ একটু রিভিউ করলে। হ্যাঁ আমি রিভিউ করতেছি। দেখেন এটাই হচ্ছে আপনার স্লাইডে যে ম্যাথটা ছিল একদম বেসিক ম্যাথ। এটা এই জায়গায় ইনফরমেশন কি কি দেওয়া, ফার্স্টে কোশ্চেনটা পড়েন। ওকে, দেন আমি যদি বলি আপনার, আচ্ছা আপনি কি থিওরিটা জানেন মানে বাস মোড আর সাইকেল স্টিলিং মোডে কি হয়? পড়ছিলাম ভুলে গেছি। আচ্ছা, আমি যদি শর্টে রিক্যাপ করি, জিনিসটা এরকম যে বাস মোডে যেটা হয়, এই জায়গায় একটু ডায়াগ্রাম দিয়ে দেখেন। বাস মোডে যেটা হবে যে ফার্স্ট অফ অল ডিরেক্ট মেমোরি অ্যাক্সেস মানে কি, যে আমার বাসের যে কন্ট্রোলটা মানে অ্যাড্রেস বাস, যেটা বাস, কন্ট্রোল বাস, এদের যে কন্ট্রোলটা ওইটা হচ্ছে আমি এখন মাইক্রোপ্রসেসর থেকে আগে আইও ডিভাইসকে দিয়ে দিব। এই মাইক্রোপ্রসেসর এটা কি করবে, ডিএমএ কন্ট্রোলার যেটা, এটা মাইক্রোপ্রসেসর থেকে অ্যাক্সেসটা নিয়ে আপনার আইও ডিভাইসকে দিবে। এটার জন্য একটা টাইম লাগবে। ধরেন এই যে প্রথম যে টাইমটা বলা হচ্ছে 250 ন্যানোসেকেন্ড, এই টাইমটা লাগবে হচ্ছে মাইক্রোপ্রসেসর থেকে অ্যাক্সেসটা নিয়ে আইও ডিভাইসকে দেওয়ার জন্য। তারপরে কি করবে, আইও ডিভাইস যদি কমপ্লিট ডেটাটা একবারে পাঠিয়ে দেয়, যতটুকু ডেটা পাঠানোর কথা,
যে ধরেন হচ্ছে 1024 বাইট পাঠানোর কথা, 2048 বাইট, যে কোনো যতটুকু পাঠানোর কথা টোটালটা একবারে যদি পাঠায় দেয় ওটা হচ্ছে আমার বাস মোড। যে বাস মোডে যতটুকু ডেটা পাঠানোর কথা কমপ্লিটলি একবারে পাঠাবে। পাঠানোর পরে আবার অ্যাক্সেসটা ফেরত দিয়ে দিবে এই আইও ডিভাইস থেকে বাসের অ্যাক্সেসটা নিয়ে আবার এই মাইক্রোপ্রসেসরকে দিয়ে দিবে। ওটার জন্য আবার আরেকটা টাইম লাগবে। আচ্ছা, এটা হচ্ছে বাস মোড। আর সাইকেল স্টিলিং মোডে যেটা হয় যে একটা নির্দিষ্ট অংশ, দ্যাট মিনস হচ্ছে আপনার ধরেন হচ্ছে প্রত্যেকবার ফার্স্ট অ্যাক্সেস নিল, তারপরে ধরেন জাস্ট 1 বাইট ট্রান্সফার করবে, 1 বাইট ট্রান্সফার করে আবার অ্যাক্সেস দিয়ে দিবে। এরপরে আরেকবার হচ্ছে আবার অ্যাক্সেসটা নিবে, 1 বাইট ট্রান্সফার করবে, অ্যাক্সেস দিয়ে দিবে। এরকম করে করে আপনার কাজটা চলতে থাকবে যতক্ষণ না কমপ্লিট ডাটা পাঠানো হচ্ছে। বুঝতে পেরেছেন? হ্যালো, জি স্যার। আচ্ছা, এইটুক হলে নেক্সটে আসি। নেক্সটে হচ্ছে এই ম্যাথটা কি বলা হচ্ছে, আপনার বাসের কন্ট্রোল ট্রান্সফার করতে টোটাল টাইম লাগতেছে হচ্ছে 250 ন্যানো সেকেন্ড। মানে আপনার অ্যাক্সেসটা দেওয়ার জন্য টাইম লাগবে 250 সেকেন্ড, 250 ন্যানো সেকেন্ড, অ্যাক্সেস ফেরত দেওয়ার জন্য টাইম লাগবে 250 ন্যানো সেকেন্ড। আর এরপরে ডেটা ট্রান্সফার রেটটা বলা হচ্ছে 75 কিলোবাইট পার সেকেন্ড। তার মানে কি, ডেটা রেট বলতে কি বোঝায়? ডেটা ট্রান্সফার রেট বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়? হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। সরি, নেট চলে গেছে। আমি মনে হয় ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম। আচ্ছা, স্ক্রিন শেয়ারও চলে গেছে। লাস্ট কতটুকু শুনছিলেন? স্যার টাইম বলা স্যার। আচ্ছা, হ্যাঁ, তো যেটা বলতেছিলাম এই জায়গায় টাইমটা হচ্ছে 250 ন্যানো সেকেন্ড। দ্যাট মিনস অ্যাক্সেস দেওয়ার জন্য টাইম লাগবে 250 ন্যানো সেকেন্ড, অ্যাক্সেস ফেরত নেওয়ার জন্য টাইম লাগবে 250 ন্যানো সেকেন্ড। নেক্সট বলতেছিলাম হচ্ছে ডেটা ট্রান্সফার রেট গিভেন হচ্ছে 75 কিলোবাইট পার সেকেন্ড। ডেটা ট্রান্সফার রেট বলতে কি বোঝায়? মানে একটা সাইকেলে এতটুকু ডেটা ট্রান্সফার করতে পারবে? না, ওইটা না। অ্যাকচুয়ালি ডেটা ট্রান্সফার রেট 75 কিলোবাইট পার সেকেন্ড, এইটা দ্বারাই যেটা বোঝাচ্ছে কথাটা। মানে এক সেকেন্ডে 75 কিলোবাইট? রাইট, এটাই অ্যাকচুয়ালি 1 সেকেন্ডে আমার 75 কিলোবাইট ডেটা আপনার পাঠাতে পারবে, কিলোবাইট ট্রান্সফার করতে পারবে। আচ্ছা, এটা হচ্ছে আপনার কোশ্চেনে গিভেন। ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে আমার বাস মোড আমি ইউজ করতেছি, তাহলে 256 বাইট পাঠানোর জন্য কতটুকু টাইম লাগবে, কিভাবে সলভ করবেন? এই জায়গায় দেখেন যে তাহলে আমার বাস মোডে কি করতে হবে, ফার্স্টে বাসের অ্যাক্সেসটা নিতে হবে, তার জন্য টাইম লাগে 250 ন্যানো সেকেন্ড। তারপরে কি করব, তারপরে হচ্ছে আমি ডেটা পাঠাবো, ডেটা পাঠানোর জন্য টাইমটা কত। এখন দেখেন আপনাকে ডেটা ট্রান্সফার রেট বলা হচ্ছে, আমি একটু যদি লিখি, ডেটা ট্রান্সফার রেট বলা হচ্ছে 75 কিলোবাইট পার সেকেন্ড। তার মানে অ্যাকচুয়ালি কি, তার মানে আমি বলতে পারি যে 75 কিলোবাইট, কিলোবাইটকে যদি বাইটে কনভার্ট করি কত হবে, 75 ইন্টু 1024, তো এত বাইট ট্রান্সফার্ড ইন 1 সেকেন্ড। এই লাইনটা ঠিক আছে? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে এবার আমাকে বলা হচ্ছে যে আমার পাঠাতে হবে কত, 256 বাইট। তাহলে 256, আচ্ছা আরেকটা লাইন লিখি, 1 বাইট ট্রান্সফার। স্যার একবারে লিখলেই হবে। আচ্ছা, এটা বুঝছেন? তাহলে আমি বলি 256 বাইট হচ্ছে ট্রান্সফার্ড ইন, তাহলে 1 ইন্টু 256 ডিভাইডেড বাই 75 ইন্টু 1024, না এটাই হবে না? ঐকিক নিয়ম ছোটবেলায় করেছেন। জি স্যার। আচ্ছা, ওকে, এই ক্যালকুলেশনটাই এখানে করা হলো, যে এই জায়গায় এই ক্যালকুলেশনটা করা হলো, এটা করলে হচ্ছে এত। তাহলে ডেটার পাঠানোর জন্য টাইম লাগলে এত, লাস্টে কি আবার অ্যাক্সেসটা ফেরত দিতে হবে, তার জন্য লাগবে হচ্ছে 250 ন্যানো সেকেন্ড। তাহলে টোটাল টাইম কত, এই যে 250 ন্যানো সেকেন্ড হচ্ছে অ্যাক্সেস নেওয়ার জন্য,
তারপরে এটা হচ্ছে ডেটা পাঠানোর টাইমটা, লাস্টে অ্যাক্সেস দিয়ে দেওয়ার জন্য আবার 250। ঠিক আছে? আচ্ছা, সাইকেল স্টিলিং মোডের জন্য কি চেঞ্জ হবে? সাইকেল স্টিলিং মোডে এক একটা বাইটে জায়গায় একটু এই জায়গায় দেখেন কোশ্চেনে কি বলা হচ্ছে যে ডেটা ট্রান্সফার 1 বাইট এট এ টাইম। দ্যাট মিনস কি একটা সাইকেলে 1 বাইট করে পাঠাবে। ওকে, একটা সাইকেলে যদি 1 বাইট করে পাঠায় তাহলে আমাকে একটু বলেন তো 256 বাইট পাঠানোর জন্য কয়টা সাইকেল লাগবে? 256। হ্যাঁ, 256টা সাইকেল লাগবে। তাহলে আমি যদি একটা সাইকেলের টোটাল টাইমটা বের করে এটাকে 256 দ্বারা মাল্টিপ্লাই করে দেই তাহলে কি আমার টোটাল টাইম চলে আসবে না? জি স্যার। তো এটাই করলাম যে ফার্স্টে আমি একটা সাইকেলের জন্য টাইম বের করব। তো একটা সাইকেলে কি হবে? ফার্স্টে অ্যাক্সেসটা দিবে, অ্যাক্সেসটা দেওয়ার জন্য 250 ন্যানো সেকেন্ড, তারপরে 1 বাইট পাঠাবে। 1 বাইট পাঠানোর জন্য যে আমি যে ক্যালকুলেশনটা দেখাচ্ছিলাম এটা ইউজ করে আপনি 1 বাইটের জন্য টাইমটা বের করতেই পারবেন। তো এটা 1 বাইটের জন্য টাইমটা আসবে এত, তারপরে হচ্ছে আবার অ্যাক্সেসটা ফেরত দিতে হবে, তার জন্য 250 ন্যানো সেকেন্ড। তাহলে এটা গেল একটা সাইকেলের টাইম। তো টোটাল সাইকেল লাগবে 256, একটা সাইকেলের টাইমকে 256 দ্বারা মাল্টিপ্লাই করে দিলেই টোটাল টাইমটা পেয়ে যাবেন। এই বুঝতে পেরেছেন? আচ্ছা, এটা জাস্ট আমি একটা চেঞ্জ ভার্সন, মানে যেটা হচ্ছে আপনাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আমি প্র্যাকটিস প্রবলেম একটা দিয়েছিলাম, এই যে 5 নম্বর প্রবলেমটা, এটা সলিউশন যদি আপনাকে একটু দেখাই। আচ্ছা, এই জায়গায় কোশ্চেনটা একটু পড়েন। কোশ্চেনে কি বলা হচ্ছে? কোশ্চেনে হচ্ছে অ্যাক্সেস দেওয়ার জন্য টাইম আর অ্যাক্সেস ফেরত নেওয়ার জন্য টাইমটা অলরেডি গিভেন আছে। এ নম্বরের কোশ্চেনে জানতে চাচ্ছে যে আপনাকে বলা হচ্ছে যে 512 বাইট ট্রান্সফার করার জন্য টোটাল টাইম লাগলো হচ্ছে এত, তাহলে আপনার ডেটা ট্রান্সফার রেটটা কত এটা জানতে চাচ্ছে। ঠিক আছে, আপনার কি আইডিয়া আছে এটা কিভাবে করা যায়? আচ্ছা ঠিক আছে, আমি বলতেছি। আচ্ছা, এই জায়গায় দেখেন ইকুয়েশনটা বাস নোডের জন্য কি ছিল যে টোটাল টাইম ইকুয়ালস টু হচ্ছে আমার কি, ফার্স্টে হচ্ছে বাসের ট্রান্সফারটা আইও ডিভাইসের কাছে দেওয়ার জন্য টাইমটা প্লাস ডেটা ট্রান্সফারের টাইমটা প্লাস হচ্ছে আবার আইও ডিভাইস থেকে বাসের কাছে অ্যাক্সেস নেওয়ার জন্য টাইমটা। এটাই ছিল আমার ফর্মুলাটা। তো কোশ্চেনে দেখেন আপনাকে টোটাল টাইমটা দেওয়াই আছে, টোটাল টাইম বলা আছে হচ্ছে এত। তো এটা ইকুয়ালস টু কি, আমার অ্যাক্সেস দেওয়ার জন্য টাইম লাগবে 100, ফেরত নেওয়ার জন্য কোশ্চেনে বলা আছে ফেরত নেওয়ার জন্য টাইম লাগবে হচ্ছে 150, আর ডেটা ট্রান্সফার টাইমটা আমার বের করতে হবে। তো এই কোয়েশনের মধ্যে এই ভ্যালুটা বসে আমি ডেটা ট্রান্সফারের টাইমটা বের করলাম এত ন্যানো সেকেন্ড। তো ন্যানো সেকেন্ড থেকে সেকেন্ডে কনভার্ট করার জন্য কি করলাম, জাস্ট 10⁻⁻9 দ্বারা গুণ দিলাম, তাহলে এটা সেকেন্ডে চলে আসলো। ঠিক আছে? ওকে, তো আমি লাস্টলি বলতে পারি যে এত সেকেন্ড লাগে কত টোটাল ডেটা আমার কোশ্চেনে বলা ছিল যে এই জায়গায় দেখেন বলা হচ্ছে যে 512 বাইট ডেটা হচ্ছে ট্রান্সফার করে, তাহলে আমার এত সেকেন্ড মানে 0.01 সেকেন্ডে ট্রান্সফার করে হচ্ছে 512 বাইট, তাহলে 1 সেকেন্ডে ট্রান্সফার করবে কত, 512 ডিভাইডেড বাই 0.01, এটা করলে আসে এত বাইট। আর অ্যান্সারটা বলা ছিল, কোশ্চেনে বলা ছিল যে এটাকে কিলোবাইট পার সেকেন্ড এই ইউনিটে কনভার্ট করতে, তাহলে বাইট থেকে কিলোবাইটে কনভার্ট করতে হলে 1024 দ্বারা ডিভাইড করে দিবেন, তাহলে এটা হয়ে গেল 50 কেবি। তাহলে আপনার রেজাল্টটা হচ্ছে ট্রান্সফার রেট 50 কিলোবাইট পার সেকেন্ড। এটা ছিল এ নম্বরের অ্যান্সারটা। বুঝতে পেরেছেন? আচ্ছা, নেক্সটে হচ্ছে আপনার পরের কোশ্চেনটা কি বলা হচ্ছে, বি নম্বরে বলা হচ্ছে যে এবার আমি কি করব, আমি হচ্ছে 512 বাইট ট্রান্সফার করতে চাই বাট দুইটা মোডই ইউজ করব। কিভাবে করব, প্রথম হাফ মানে 512 প্রথম অর্ধেক করলে কত হবে? 200, হ্যাঁ 256 আমি পাঠাবো হচ্ছে বাস মোডে, আর পরে 256 পাঠাবো হচ্ছে সাইকেল স্টিলিং মোডে। তাহলে আপনার বাস মোডের যে ক্যালকুলেশনটা দেখালাম ওইটা সেম ক্যালকুলেশন করবেন। এবার ডেটা ট্রান্সফার রেট হচ্ছে 50 কেবি, অ্যাক্সেস নেওয়া দেওয়ার টাইম হচ্ছে কোশ্চেনে গিভেন, তাহলে 256 বাইট পাঠানোর জন্য টাইমটা এটা ক্যালকুলেট করে ফেলবেন। আর সাইকেল স্টিলিং মোডের জন্য একটু খেয়াল করবেন, যে একটা কথা বলা আছে যে ডেটা ইজ ট্রান্সফার 2 বাইটস এট এ টাইম, তার মানে কি একটা সাইকেলে আমি 2 বাইট পাঠাবো, তাই না? তাহলে 256 বাইট পাঠানোর জন্য কয়টা সাইকেল লাগবে? 128টা, 128। এই জায়গায় যখন ম্যাথটা করতে যাবেন তখন এই যে একটু আগে যেটা দেখালাম এটার মতো মোটামুটি সেম প্রসেস ফলো করবেন। এটা অ্যাক্সেস নেওয়ার টাইমটা দিবেন, তারপরে এই জায়গায় এটা তো ক্যালকুলেট করেছে 1 বাইট পাঠানোর জন্য টাইমটা। এখন কি আপনি এই জায়গায় 1 বাইট পাঠানোর টাইমটা ক্যালকুলেট করবেন নাকি 2 বাইট পাঠানোর টাইমটা ক্যালকুলেট করবেন? 2 বাইট, কারণ কোশ্চেনে বলা আছে 2 বাইটস এট এ টাইম। তো এই জায়গায় 2 বাইট পাঠানোর টাইমটা ক্যালকুলেট করবেন, এটা আবার অ্যাক্সেস ফেরত দেওয়ার টাইমটা, আর লাস্টে যায় গুণ করবেন কত, 128 দিয়ে, সাইকেল নাম্বার দিয়ে, এইটুকু।
বুঝতে পেরেছেন? হ্যালো, আর কোনো প্রবলেম নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে এইটুকুই। আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, না থাকলে হচ্ছে আমি তাহলে ক্লাসটা শেষ করে দিই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।